এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে সরল লেখার 7 নাম্বার লেকচার নিয়ে চলে আসছি। তো তোমরা সবাই কেমন আছো? আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এভরিথিং যদি ওকে থাকে ভাইকে একটু ওকে লিখে কনফার্ম করে দিও। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছ আদাব, যারা নমস্কার দিচ্ছ নমস্কার। সবাই একটু কুইক জয়েন করে ফেলি এবং জয়েন করার সাথে সাথে আমাকে জানাই দিও যে তোমরা চলে আসছো। ঠিক আছে, আমরা একটু কুইক জয়েন করে ফেলি। কুইক 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 কুইক। মাসুমা, সানিয়া, মারুফ, জান্নাতুল ফেরদৌসি, শামীম, সানজিম, শারমিন মনে হয় আজকে অসুস্থ। শারমিন, তুমি যদি অসুস্থ থাকো তুমি দেখো যে ক্লাসটা কিছুক্ষণ করে দেখো, যদি মনে হয় ভালো লাগতেছে তাহলে কন্টিনিউ করো, আদারওয়াইজ তুমি ঘুমায় যাও, খাওয়া দাওয়া করে ঘুমায় যাও। ঠিক আছে? সো আমি যখন তোমার সময় ছিলাম, আমার পড়তে ভালো না লাগলে আমি পড়তাম না। ঠিক আছে? আমি তখনই পড়তাম যখন আমার পড়তে ভালো লাগতো বা পড়তে ইচ্ছা করতো। এবং আমি যেটা করতাম, পড়তে ভালো লাগতেছে না, ঘুমাইতে ইচ্ছা করতেছে, আমি ঘুমায় যেতাম। অ্যালার্ম দিয়ে রাখতাম, ভোরে উঠতাম, মধ্যরাতে উঠতাম অ্যাকচুয়ালি, 4টার দিকে 3:30টার দিকে এরকম টাইমে উঠতাম, উঠে দেন পড়তাম আর কি। সো নিজের স্ট্র্যাটেজি গুলো না নিজেকে বানায় নিতে হয়। তোমরা অনেকেই ইনবক্সে নক দাও, ভাই আমি কিভাবে কি করব, ভাই কলেজে ক্লাস করতে হয়, রেগুলার অ্যাটেন্ড থাকতে হয়, তো সব মিলে সময় ম্যানেজ করতে পারতেছি না, কিভাবে কি করব। এই জিনিসগুলো আমার কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমার কাছে জিজ্ঞেস না করে এই জিনিসটা নিয়ে তুমি একটু ভাববা। হ্যাঁ, কারণ প্রবলেমটা তোমার, তোমার কলেজে কি পরিমাণ টাইম দিতে হয়, সবকিছু মিলে আসলে এই জিনিসটা সবচেয়ে ভালো তুমি জানো। সো নিজের মতো করে নিজের প্রবলেমের সলিউশন বের করবা, কারণ লাইফের প্রবলেম গুলো আসলে নিজেকেই সলভ করতে হয়। ঠিক আছে? ম্যাথ না বুঝলে আমি আছি, বাট এই প্রবলেম গুলো সাধারণত তুমি দেখবা যে নিজেই চিন্তা করলে সলিউশন পেয়ে যাবে, ওয়ে আউট পেয়ে যাবে। সো আমি যখন তোমাদের সময় ছিলাম, আমাদের সময় তো এরকম কেউ ছিলও না আসলে যাকে জিজ্ঞেস করা যায়। তোমরা তো আমাকে পাচ্ছ যে জিজ্ঞেস করতে পারতেছো। সো আমরা তো এরকম কাউকেই পাইনি। সো নিজের প্ল্যান গুলো নিজে বানায় নিতাম যে কি করলে আমার সুবিধা হবে। ঠিক আছে? যেমন আমাদের কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াইতো, বাট পার্শ্ববর্তী সব কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতো। তো সব মানে আমাদের এলাকার যত টিচার আছে যারা প্রাইভেট পড়ায়, তারা সব হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াইতো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতো। তো আমি যাদের কাছে প্রাইভেট পড়তাম তাদের সাথে ফার্স্ট পেপার আমার খুব দ্রুত শেষ হচ্ছিল, সেকেন্ড পেপার কাভার হচ্ছিল না। তখন আমি কিভাবে কলেজের সাথে সিঙ্ক করব, এই স্ট্র্যাটেজিটা আমি বানাই নিছিলাম। আমি যেটা করতাম যে কলেজে ফার্স্ট পেপার ক্লাস মন দিয়ে করতাম না, ফার্স্ট পেপার আমার অনেক আগেই হয়ে গেছে। সেকেন্ড পেপার ক্লাসগুলো একদম হাইয়েস্ট অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করতাম, এবং সেকেন্ড পেপারে জাস্ট টু দা পয়েন্ট পড়তাম, যে কোন জিনিসটা স্যার বেশি এমফাসাইজ দিয়ে পড়াইছে, যেটা আসতে পারে সেটা, ওইটা একটু জোর দিয়ে পড়ে যাতে কলেজের পরীক্ষায় ভালো মার্কস পাই। ঠিক আছে? সো নিজের স্ট্র্যাটেজি নিজের প্রবলেম অনুসারে সাজায় নিতে হবে। ঠিক আছে? বারবার জিজ্ঞেস করা এটা কিন্তু ভাই ল্যাক অফ কনফিডেন্সের লক্ষণ। ওকে? সো আমরা এখন থেকে কনফিডেন্ট থাকবো, অলওয়েজ কনফিডেন্ট থাকবো। প্রবলেমস থাকবে, হ্যাঁ অনেক প্রবলেমস থাকবে, যে কোনো প্রবলেমই কাটায় ওঠার ওয়ে আছে। কনফিডেন্ট থাকতে হবে, এটা হচ্ছে কনফিডেন্সটাই ম্যাটার করে। আচ্ছা, আমাকে একটু বলবা যে আজকের পর্ব 7-এ নতুন, একদমই নতুন জয়েন করছো কারা কারা আছো, যারা আগের পর্বগুলো মিস করছো? ঠিক আছে? কি লিন্তিয়া কি বলছে? লিন্তিয়া বলছে যে কলেজের কুইজ পরীক্ষায় সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে, এখন শুধু ত্রিকোণমিতিক অনুপাত না পড়ে সরাসরি ওইটার আর্কাইভ ক্লাস করলে কি পারবো? ত্রিকোণমিতিক অনুপাতটা পড়ে নিলে ভালো, তাহলে তোমার ওইটার আর্কাইভটা, ত্রিকোণমিতিক অনুপাতটা করার পরে যদি ওইটা করো তাহলে বেশি ভালো হয়। তারপরেও পারা যাবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতটা যারা 9-10-এ হায়ার ম্যাথ নিয়েছিল তাদের সাথে মিল আছে। সো তারপরে পারবা, অসুবিধা নেই। ঠিক আছে? ওকে। যারা নতুন আসো, যে ভাই আজকেই ফার্স্ট, তাদেরকে বলবো ভাই এই সরলরেখার 7 নাম্বার লেকচার থেকে যদি তুমি আমার সাথে শুরু করো, তাহলে এই টাইমটা তোমার জন্য পুরাটাই ওয়েস্টেজ হবে, সময় নষ্ট ছাড়া কিছুই হবে না, তুমি তেমন কিছু বুঝবে না ভাই। ঠিক আছে? যদি না অন্য কোথাও পড়া থাকে বা কিছু। সো আমি তোমাকে সাজেস্ট করব এই সময় পর্ব 7টা না করে এই ক্লাসটা থেকে লিভ নাও। তুমি দেখো শিখো অ্যাপে পর্ব 1 আছে, তুমি আগে পর্ব 1 করো, পর্ব 2 করো, সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো করো, তাহলে তোমার জন্য সহজ হবে। ঠিক আছে? একটু বুদ্ধি খাটায় চলতে হবে ভাই, টাইম খুবই লিমিটেড। ঠিক আছে? পর্ব 1 থেকে 6 না করে পর্ব 7-এ হঠাৎ করে আসলে কিন্তু ভাই তোমার জন্য ট্রাবল হয়ে যাবে। সো এখন তুমি কি করবে? এখন তুমি ম্যাথ ক্লাসই করবা, আমার ক্লাসই করবা, কিন্তু সেটা পর্ব 1।
ঠিক আছে? অ্যাপের মধ্যেই দেখো আর মানে রেকর্ডেড ক্লাসটা আছে। আমি যে তোমাদের ব্যাচে যে লাইভ ক্লাসটা নিছিলাম সেটা রেকর্ডেড আকারে অ্যাপের মধ্যে জমা আছে। ওই ক্লাসটা তোমরা একটু দেখে নাও কষ্ট করে, তাহলে হয়ে যাবে। ওকে? সো টাইমগুলো খুবই এফিশিয়েন্টলি ম্যানেজ করো। পর্ব ৭ আমার সাথে করলা, পুরো ১.৫ ঘন্টার সময়, তোমার খুব একটা কাজে আসবে না। ওকে ফাইন। আর পুরাতন যারা আছো আমার সাথে থাকো এবং খাতা কলম দূরে সরায় রাখো বা সামনে রাখলেও ক্লাস নোট কিন্তু তুলতে হবে না। ঠিক আছে? ক্লাস নোট আমার সাথে তুলবা না। ক্লাসটা শুরু করতেছি তাহলে। আমরা গত দিনের একটা টাইপ শেষ করতে পারিনি, টাইপ নাম্বার 15 পড়তেছিলাম। টাইপ নাম্বার 15 থেকে শুরু হবে। তো টাইপ নাম্বার ওকে। রিফাত, তোমার যদি ঘুম আসার প্রবলেম থাকে তাহলে তুমি যেইভাবে বসলে সুবিধা হয় তুমি ওই পাশে ওইভাবেই বসো। ঠিক আছে? সবকিছু ভাই আমাকে জানাইতে হবে না ভাই। নিজের মতো করে একটু ডিসিশন নেই আমরা। আসো। এই টাইপ নাম্বার 15 এর পুরাটা করি নাই, কয়েকটা এক্সাম্পল করছিলাম আর কয়েকটা এক্সাম্পল আজকে করব বলে রেখে দিয়েছিলাম। সো এখান থেকে শুরু হচ্ছে গত ক্লাসের কন্টিনিউয়েশন এটা। হ্যাঁ, সো আমরা গত ক্লাসে শিখছিলাম যে একটা সরল রেখা যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণ আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে তাহলে সরল রেখাটার সমীকরণ হয় এটা। মনে আছে তো? না? আমি কিন্তু চ্যাট কিছুক্ষণের জন্য বন্ধ রাখছি। ওকে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে কয়েকটা এক্সাম্পল করছিলাম। আজকে এক্সাম্পল 4 দিয়ে শুরু হবে। গতদিন 3টা এক্সাম্পল করছিলাম। কি বলছে দেখো, এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ এত বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। খুব ভালো করে, এমন একটা সরল রেখার ইকুয়েশন বের করতে হবে যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ এত বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আচ্ছা, -4,3 এই বিন্দুটা কোন চতুর্ভাগে? এই বিন্দুটা কোন চতুর্ভাগে? এটা কিন্তু তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে সরলরেখাটা হচ্ছে এইরকম, কারণ সরলরেখাটা -4,3 এই বিন্দুটা দিয়ে অতিক্রম করে। এই যে ধরো এই বিন্দুটা হচ্ছে -4,3, সো এই বিন্দুটা দিয়ে সরলরেখাটা অতিক্রম করে। ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করো, এটা খুবই কনসেপচুয়াল ম্যাথ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। তোমাদের কারো না কারো কলেজে পরীক্ষায় দেখবে এই অঙ্কটা দিয়ে দিছে। ঠিক আছে? অঙ্কটা যেহেতু বিন্দুটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তো সরলরেখাটা দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ, ওকে। মনে করি এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a,0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,b। ঠিক আছে? ওকে, বিন্দুটা হচ্ছে আমার এইটা। এখন কি বলছে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ এই বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তার মানে এই বিন্দুটা এই পুরা সরল রেখাটাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আমাদেরকে এই সরল রেখাটার সমীকরণ বের করতে হবে। সরল রেখাটার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে? তো অন্তর্বিভক্তির যে ফর্মুলা আমরা শিখছিলাম সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, ফর্মুলাটা কি ছিল? যে আলফা কমা বিটা বিন্দুতে কোনো সরল রেখা যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সূত্রটা ছিল m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কিন্তু আমরা প্রথম তৃতীয় লেকচার বা চতুর্থ লেকচারে শিখছিলাম মনে হয়, না? আর এটা হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, অন্তর্বিভক্তি, তাই এখানে প্লাস চিহ্ন। তাহলে আলফা কমা বিটা বিন্দুতে কোনো সরল রেখা যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে অন্তর্বিভক্তির সূত্রটা ছিল এটা, m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2 কমা m1y2 প্লাস m2y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এখন আমাদের সরল রেখাটা -4,3 বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে -4,3 ইকুয়ালস টু এই সূত্রটা। এখন m1 এর ভ্যালু হচ্ছে 5, m2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 5 প্লাস 3। ঠিক আছে?
এখন m1 এর ভ্যালু 5, m2 এর ভ্যালু 3, m1 এর সাথে x2, এটা হচ্ছে ভাই x1 y1, এটা m1, এটা m2, এটা x2 y2, m1 x2, x2 এর ভ্যালু হচ্ছে ভাই 0, ঠিক আছে, খেয়াল করো x2 এর ভ্যালু হচ্ছে 0 প্লাস m2 x1, m2 x1, x1 এর ভ্যালু হচ্ছে a, ওকে, কমা আবারও 5 প্লাস 3 m1 y2 প্লাস m2 y1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে y2, y2 এর ভ্যালু হচ্ছে b, এটা হচ্ছে m2, এটা y1, y1 এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, বা -4,3 ইকুয়ালস টু, দেখো 5 ইন্টু 0, এটার ভ্যালু হচ্ছে 0, এটা হচ্ছে থ্রাইসে, এটা হচ্ছে 8 কমা এটা হচ্ছে 8, এটা হচ্ছে 5b, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি -4 আর এই ভ্যালুটা সমান 3 আর এই ভ্যালুটা সমান, অতএব -4 ইকুয়ালস টু থ্রাইস a বাই 8, ঠিক আছে, বা a ইকুয়ালস টু -32/3, 4/32/3, এর ভ্যালু পেয়ে গেলাম। এবার 3 ইকুয়ালস টু 5b/8, তাহলে বা b ইকুয়ালস টু 3/8 24/5, ঠিক আছে, a আর b এর ভ্যালু পেয়ে গেলাম, দেখো এর ভ্যালু কিন্তু নেগেটিভ আসছে, কারণ এটা দেখো এই যে এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এর ভ্যালু কিন্তু নেগেটিভ আসছে। আবার তুমি যদি এখানে -a লিখতা তাহলেও কিন্তু হইতো। আমি এইচএসসি 25 ব্যাচে অনলাইনে এই ম্যাথটা করাইছিলাম, ওই ব্যাচে করাইছিলাম এখানে -a,0 লিখে, এখানে -a লিখছিলাম, কারণ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সরি এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, -a লেখাতে এখানে a এর ভ্যালুটা পজিটিভ আসছিল, ঘুরে ফিরে কিন্তু একই আনসার আসবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, ওকে। এখন তাহলে খেয়াল করো, আমাদের এখন এই সরল রেখাটার সমীকরণ বের করতে হবে, ওকে ফাইন, তাহলে সরলরেখাটার সমীকরণ বের করি, যেহেতু এটা ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে, যেটার ভ্যালু হচ্ছে বি, এই ভ্যালুটা হচ্ছে বি, আর বি এর ভ্যালু হচ্ছে 24/5, এটা হচ্ছে 24/5, আর এক্স অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে, এটার ভ্যালু হচ্ছে 32/3, কিন্তু যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে ছেদ করছে, আমরা যে এই ইকুয়েশনটা পড়ছি, এই যে এই ইকুয়েশনটা, এখানে এর ভ্যালু নেগেটিভ হবে, যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে ছেদ করছে, অতএব নির্ণেয় সরল রেখার সমীকরণ, এক্স বাই এইটা 32/3, কিন্তু যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাই এটার ভ্যালু মাইনাস, মানে এর ভ্যালুটা তাহলে নেগেটিভ হবে। হ্যাঁ, যারা গত দিনের ক্লাসটা লেকচার 6 ভালো করে করছো তারা জানো এটা হচ্ছে y/b, মানে 24/5 ইকুয়ালস টু হচ্ছে 1, এটাই হচ্ছে নির্ণেয় সরলরেখার সমীকরণ। তুমি এতটুকু রাখতে পারো, চাইলে আরেকটু এক্সটেন্ড করতে পারো, আর একটু এক্সটেন্ড করে সিম্পলিফাই করতে পারো, যে বা এতটুকুই রাখো, নাহলে একটু সরল করে দিও, আমি এতটুকুই রাখলাম। এটাই হচ্ছে আমাদের অঙ্কটার আনসার। সো তোমরা অঙ্কটা বুঝছো কিনা আমি কমেন্ট সেকশন চালু করে দিচ্ছি, এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানায় দাও, ঠিক আছে, অঙ্কটা ঠিকঠাক যদি বুঝে থাকো ভাইকে একটু কমেন্ট করে জানাই দিও, ওকে। আবার আমার যদি কোনো ক্যালকুলেশনের মিস্টেক হয়ে যায় সেটাও জানাই দিও, ওকে, ওটাও জানাই দিও। বুঝতেছি না, দেখো সরলরেখা কি কঠিন লাগতেছে, না সহজ লাগতেছে বলো তো?
ওকে, বুঝলে কিন্তু ভাই সহজ। হ্যাঁ, বুঝলে সহজ, বাট তুমি বিশ্বাস করো, কিছুদিন আগে এইচএসসি কোন ব্যাচ, হ্যাঁ 26 ব্যাচের লক্ষ্য জিপিএ 5, মানে টেস্ট পরীক্ষার আগে বা এইচএসসি পরীক্ষার আগে ক্লাস নিলাম সরলরেখা। আর ওদের সরলরেখাতেই অনেক প্রবলেম ছিল, কারণ সরলরেখা চ্যাপ্টারে প্রচুর ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলো কখন কোনটায় অ্যাপ্লাই করতে হয় বা কিছু, এগুলো ওরা মানে ভুলে গেছে পুরাটি। অনেকে আছে ফার্স্ট ইয়ারে সরলরেখা ভালো মতো পড়েইনি, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, বুঝলে কিন্তু সহজ, আর না বুঝলে কঠিনও, আবার প্যারাও নিতে হয় বেশি। আমরা শুরু থেকেই সিনসিয়ার থাকবো, এইচএসসি তে আমরা শুরু থেকেই সিনসিয়ার থাকবো। এক্সাম্পল 5 কি বলছে দেখো, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি 15। দেখো এটা 2, 6 বিন্দু দিয়ে যায়, মানে সরলরেখাটা এই বিন্দুটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে ভাই। ঠিক আছে, যেহেতু বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে বিন্দুটা কোথায়, 2,6, 2 ঘর ডানে 6 ঘর উপরে, বিন্দুটা হচ্ছে 2,6, এই বিন্দুটা দিয়ে যায়। তাহলে সরলরেখাটা কেমন হবে, সরলরেখাটা হবে হচ্ছে আমাদের এরকম একটা সরলরেখা। ঠিক আছে, যেটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কর্তন করে, আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কর্তন করে। ঠিক আছে, এবং এখানে বলা আছে কি যে অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি 15, এটা কিন্তু বলা। তার মানে আমি একটু লিখি যে ধরি নির্ণেয় সরলরেখার সমীকরণ নির্ণেয় সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ। প্রশ্নে বলা আছে কি যে অক্ষদ্বয় হতে যে খণ্ডিত অংশ দুইটা, এই দুইটা অংশের সমষ্টি হচ্ছে তোমার 15 একক। এটা প্রশ্নের মধ্যে বলা আছে যে অংশের সমষ্টি 15, এটা কিন্তু কোশ্চেনে বলা আছে এই তথ্যটা। ঠিক আছে, এখন আসো এই সরলরেখাটা যেহেতু 2,6 বিন্দু দিয়ে পাস করে, যেহেতু 2,6 বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করে, তাহলে 2,6 বিন্দু দিয়ে কিন্তু ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে 2,6 বিন্দুটি বসিয়ে পাই, বিন্দুটা বসিয়ে পাই, এক্স এর জায়গায় 2, আর এর জায়গায় 6 বসাবো। 2 বাই এ প্লাস 6 বাই বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা পাচ্ছি। এখন আসো, বা এখান থেকে আমরা লিখতে পারি 2 বাই এ প্লাস 6 বাই বি। দেখো এখানে এ প্লাস বি ইকুয়ালস টু 15, তাহলে বি এর ভ্যালু কিন্তু 15 মাইনাস এ, বি এর ভ্যালু কিন্তু 15 মাইনাস এ ইকুয়ালস টু 1। এখানে একটু সাইড নোট দিয়ে দাও, যেহেতু প্রশ্ন মতে এ প্লাস বি ইকুয়ালস টু 15, একটা সাইড নোট দিয়ে দিলাম। তাহলে বি এর জায়গায় আমি লিখলাম 15 মাইনাস এ। এখন আমার কাজ হচ্ছে এর ভ্যালুটা বের করা, বা যেটা লসাগু করি, এ ইন্টু 15 মাইনাস এ, 2 দিয়ে গুণ করলে 15 দুগুণ 30 মাইনাস টোয়াইস এ, 15 দুগুণ 30 মাইনাস টোয়াইস এ প্লাস 6 এ ইকুয়ালস টু হচ্ছে 1। এই পাশে চলে যাই, দেখো ঠিক আছে, এটা 15 দুগুণ 30 মাইনাস টোয়াইস এ প্লাস 6 এ, তো 30 প্লাস 4 এ আসতেছে, বা 30 প্লাস 4 এ। ঠিক আছে, এটা দিয়ে যদি গুণ করো 15 এ মাইনাস এ স্কোয়ার, 15 এ মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। বা এটা এই পাশে চলে গেল, বায়ে থাকবে 30 প্লাস 4 এ ইকুয়ালস টু 15 এ মাইনাস এ স্কোয়ার। সবকিছু যদি বায়ে নিয়ে আসি, মাইনাস এ স্কোয়ারটা বায়ে আসলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, 15 এ বায়ে আসলে মাইনাস 15 এ, 4 এ মাইনাস 15 এ, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস 11 এ
প্লাস 30 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইবার এটা এর একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা কি 9-10 এ দ্বিঘাত সমীকরণ বা বহুপদী পড়ছো কিনা 9-10 এ? এটা তো পড়ার কথা, তোমরা পড়ছো কিনা আমাকে বলো তো, পড়ছো কিনা 9-10 এ? পড়ে থাকলে আমাকে একটু জানা দাও। হ্যাঁ, যদি পড়ে থাকো তাহলে তো একবারে তোমরা এটা ওই যে একটা ফর্মুলা আছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আছে, ওই ফর্মুলা দিয়ে বের করতে পারো। আবার চাইলে তোমরা এটাকে মিডল টার্মও করতে পারো, যে এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 5a প্লাস 30 ইকুয়ালস টু 0, বা এ কমন নিলে a মাইনাস 6 মাইনাস 5 কমন নিলে a মাইনাস 6 ইকুয়ালস টু 0, a মাইনাস 6 যদি কমন নাও তাহলে a মাইনাস 6 ইন্টু a মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এর ভ্যালু আমরা পাচ্ছি 6, অথবা এর সমান আমরা পাচ্ছি 5। দুইটা ভ্যালু পাচ্ছি, এর ভ্যালু একবার 6 পাচ্ছি, এর ভ্যালু একবার 5 পাচ্ছি, তাই তো। তো এর ভ্যালু যদি 6 হয় তাহলে বি এর ভ্যালু কি হবে? হ্যাঁ, এ সমান 6 হলে, এ সমান 6 হলে বি সমান কি হবে ভাইয়া? দেখো, এ যদি 6 হয় তাহলে বি সমান হবে 15 বিয়োগ 6 মানে 11। আবার এ যদি 5 হয় তাহলে বি কত হবে? এ যদি 5 হয় 15 মাইনাস 5 মানে হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ কি হবে? দুইটা হবে। দুইটা কি কি হবে? অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ একটু লিখবো আমরা। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ লিখবো হচ্ছে এক্স বাই এ এর ভ্যালু 6 হলে বি এর ভ্যালু 11 প্লাস বি বাই 11 ইকুয়ালস টু 1, অথবা অথবা এর ভ্যালু 5 হলে বি এর ভ্যালু 10, এক্স বাই 5 প্লাস বি বাই 10 ইকুয়ালস টু 1। শেষ। এই দুইটাই হচ্ছে আনসার। ও ও ও ও সরি সরি সরি, কি করতেছি আমি? এর ভ্যালু 6 হইলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু তো 9। এর ভ্যালু 6 হইলে বি এর ভ্যালু 9। দেখলাম তোমরা পারো কিনা, ঠিক আছে। এর ভ্যালু 6 হইলে বি এর ভ্যালু 9, বি এর ভ্যালু 9, ঠিক আছে। সো বুঝছি কিনা আমাকে একটু জানাই দিও। অঙ্কটা ক্লিয়ার হলে ভাইকে একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, আদিত্য, তোমার প্রশ্নটা খুবই বিব্রতকর। আর কয়টা ক্লাস নিব না নিব এত কিছু জানার দরকার নেই, এখন যেটা পড়াচ্ছি সেটা বুঝছো কিনা আদিত্য সেটা আমাকে জানাই দাও, ঠিক আছে। অপ্রয়োজনীয় ডেটা দিয়ে কি করবা ভাইয়া? ওকে, এই অঙ্কটা এক্সাম্পল 6, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে ত্রিভুজ গঠন করে, ঠিক আছে। তাহলে সরলরেখাটা কিরকম? সরলরেখাটা হচ্ছে 1,4 বিন্দু দিয়ে যায়, 1,4 বিন্দু দিয়ে যায়। এটা এক ঘর ডানে 4 ঘর উপরে, মনে করো এই বিন্দুটা হচ্ছে 1,4। আমাদের সরলরেখাটা 1,4 বিন্দু দিয়ে যায়। এটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কর্তন করে। এটা হচ্ছে ভাইয়া মূল বিন্দু, ঠিক আছে। ওকে, এখন বলো তো ভাইয়া, আমাদের সরলরেখাটা আমরা ধরে নিলাম, ধরি নির্ণেয় সরলরেখার সমীকরণ নির্ণেয় সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখন এটা যেহেতু 1,4 বিন্দু দিয়ে পাস করে, ঠিক আছে, তাহলে 1,4
এই বিন্দুটা দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। 1,4 বিন্দুটি বসিয়ে পাই, বিন্দুটি বসিয়ে পাই, বিন্দুটা বসায় কি পাবো, এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় হচ্ছে 4 ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, বিন্দুটা বসায় পাইলাম এইটা, এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার আসো কি বলছে, যে অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। এখন বলো তো এই অক্ষ দুইটার সাথে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে প্রথম চতুর্ভাগে কি এই ত্রিভুজটা তৈরি হয়েছে না? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এক্সাম্পল 5 এ 1/9 হবে। ও এটা ওয়াই হবে না, এটা ওয়াই হবে, সরি এটা ওয়াই হবে, স্লিপ অফ পেন হয়ে গেছে, স্লিপ অফ পেন হয়ে গেছে, থ্যাংক ইউ, নোটিস করছো জিনিসটা। y/9 এটা y/10 হবে। ঠিক আছে, এরকম ছোট ছোট মিস্টেক আমি মাঝে মাঝে করে ফেলি, সো তোমরা কিন্তু এটাতে আবার কিছু মনে করবে না। ঠিক আছে, আমি জানি তোমরা মনেও করো না। ওকে, এবার দেখো এখানে কি বলছে, অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, ওকে ফাইন, যেহেতু অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। ত্রিভুজটা গঠন করছে কিন্তু প্রথম চতুর্ভাগে, অতএব প্রথম চতুর্ভাগে মানে কি ভাইয়া, এই এর ভ্যালু কিন্তু পজিটিভ, যেহেতু 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে এ কিন্তু পজিটিভ, বিও কিন্তু পজিটিভ। ঠিক আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা হচ্ছে তোমার 8, বা এ বি ইকুয়ালস টু হচ্ছে 16, বা বি ইকুয়ালস টু 16/a। ঠিক আছে, এখন বি এর মান 16/a, এটা যদি এখানে বসায় দাও তাহলে ক্যালকুলেশন করেই কিন্তু তুমি এর মান পেয়ে যাবে, বা এর মান আবার এখানে বসালে বি এর ভ্যালু পাবে। এই 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। এখন আমাকে বলো 1 আর 2 সমাধান করে এ আর বি এর ভ্যালু কি বের করতে পারবা নাকি পারবা না? 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সমাধান করে এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করার টেকনিক তোমরা কিন্তু 9-10 এ খুব ভালো মতো শিখে আসছো, বিভিন্ন পদ্ধতিতে শিখছো, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, আবার তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসে শেখানো হবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, তারপরে হচ্ছে ক্রেমারের রুলের সাহায্যে কিভাবে বের করা হয়। ঠিক আছে, সেটা পারা যাবে তো নাকি? পারবা কি পারবা না, আমি আর করতে যাচ্ছি না। ওকে, তো নিজেরা ট্রাই করো, বাকিটা এইচডব্লিউ। হ্যাঁ, বাকিটা 1 আর 2 সমাধান করবা, 1 আর 2 সমাধান করবা, 1 ও 2 সমাধান করে পাই এর একটা ভ্যালু পাবা, বি এর একটা ভ্যালু পাবা, ভ্যালু দুইটা এখানে বসাই দিলেই আনসার চলে আসবে। ঠিক আছে, সো বাকিটা এইচডব্লিউ করবা আর কি। হ্যাঁ, থাক, ওকে, তাহলে আসো আমরা একটা কাজ করি, আগের স্লাইডটা একটু দেখান প্লিজ। আচ্ছা, এই যে আগের স্লাইডটা। ঠিক আছে, বি এর মানটা 1 বসায় করলে হবে না কেন ভাই? বি এর মানে 1 বসাবা কেন? বি এর মান কোথায়, কোথায় বলা আছে বি এর মান 1? এখানে প্রথম বিন্দুটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভিং কখন থেকে করা উচিত ভাই? এখন কিচ্ছু করতে হবে না, ওগুলো পরে, আমার সাথে কন্টিনিউ করো, তাহলেই হবে। আমি তোমাকে কোনো কাজ দেইনি এখন। ঠিক আছে, খালি আমার সাথে ক্লাসগুলো করবা, হোমওয়ার্ক গুলো করবা, আর ক্লাসে যে ম্যাথগুলো করাচ্ছি সেই ম্যাথগুলোও করবা। এই ম্যাথটা আমি করে দিছি মানে এই না যে এই ম্যাথটা তোমাকে করতে হবে না, এই ম্যাথটা তোমার করতে হবে। আবার এইচডব্লিউ তে যে ম্যাথ দিছি সেটাও করতে হবে।
ওকে ফাইন, আজকের থেকে এখন আজকের দিনের ক্লাসটা কিন্তু এখন শুরু হবে। এতক্ষণ যে আধা ঘন্টা আমি পড়াইলাম এটা গত দিনের টপিক। ঠিক আছে, এখন আমি নতুন ভাবে আজকে ক্লাসটা শুরু করব। লেকচার 7 বেসিক্যালি এখন থেকে শুরু হবে এবং 15টা টাইপ শেষ করে ফেলছি। টাইপ 15 পর্যন্ত হয়ে গেছে। আজকে শুরু হবে টাইপ নাম্বার 16 থেকে। বলো, টাইপ নাম্বার 16 থেকে এখন শুরু করব। তো তোমরা টোটাল কয়টা টাইপ, কত নাম্বার টাইপ পর্যন্ত আজকে পড়বা বলো? কত নাম্বার টাইপ পর্যন্ত আজকে পড়তে চাও? ও আচ্ছা, আরেকটা কথা, তোমরা গতদিন আমাকে জানাইছিলা যে ভাইয়া তোমাদের অনেকের কলেজের সিলেবাসেই, কলেজের ফার্স্ট টার্ম পরীক্ষাতেই হয়তো ম্যাট্রিক্স নির্ণায়ক, সরি, হয়তো হচ্ছে বিন্যাস সমাবেশ আছে, দ্বিপদী বিস্তৃতি আছে, মানে এমন কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার গুলো হয়তো তোমাদের শিখর প্রথম কোয়ার্টারের সিলেবাসে নাই, পরবর্তী কোয়ার্টার গুলোতে পড়ানো হবে। তো এই অবস্থায় তোমরা আসলে কি করবা? এই চ্যাপ্টার গুলোর জন্য কি বাইরের কোনো টিচারের কাছে পড়বা? হ্যাঁ, আর এইচএসসি 26-এর আর্কাইভে ওই ক্লাসগুলো দেওয়া হয়নি। তো আমি এই বিষয়টা তোমাদের কাছ থেকে শুনি, অনেকে আমাকে নকও দাও, তারপরে আমি এটাকে জানাইছিলাম কর্তৃপক্ষকে, এবং তোমাদের কিন্তু অলরেডি, হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচের কোয়ার্টার 5টা তোমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। সো এইচএসসি 26 ব্যাচের সবগুলা ক্লাস এখন তোমাদের জন্য ওপেন। সো কারো যদি কলেজের এমন কোনো চ্যাপ্টার থাকে যে চ্যাপ্টারটা শিক্ষার সাথে ম্যাচ করতেছে না, ওই চ্যাপ্টারটা কিন্তু তোমরা আর্কাইভ থেকে দেখে নিবা। ঠিক আছে, যাতে করে কলেজের পরীক্ষাটা ভালো হয়। আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে, ভাই কলেজের পরীক্ষা ভালো করে দাও। কলেজের পরীক্ষায় ভালো মার্কস পাইলেই না তোমার মধ্যে কনফিডেন্সটা বুস্ট হবে। ঠিক আছে, ওকে। আজকে তাহলে আমরা কত টাইপ পর্যন্ত পড়বো? আমার একটা ইচ্ছা আছে, কতটুকু পড়লে জিনিসটা সুন্দর মতো কাভার হয়। আজকে আমরা টাইপ নাম্বার 21 পর্যন্ত পড়বো, যদি তোমরা আমার সাথে থাকো। ঠিক আছে, টাইপ নাম্বার 21 পর্যন্ত পড়লে আজকে ক্লাসটা সুন্দর হয় আর কি। ওকে, 20 পর্যন্ত বলতেছো ভাইয়া, 21 পর্যন্ত পড়ি, একটা টাইপ বেশি পড়ি। আসো আমার সাথে নাকি নাই? কে কে আসো? ভাই 21 পর্যন্ত পড়াবেন, যতক্ষণ লাগে আসি। কে কে আসো? ঠিক আছে, রাফসান বলছে ভাই কালকের হোমওয়ার্কটা করে দিলে ভালো হতো। ভাই হোমওয়ার্ক গুলো আসলে না আমি করে দিলে তো আসলে এটা হোমওয়ার্ক হইলো না। তো হোমওয়ার্ক গুলা দেখবা তোমাদের ব্যাচেরই অনেক স্টুডেন্ট গ্রুপে সাবমিট করছে, তো তাদের হোমওয়ার্ক গুলা দেখে নিবা রাফসান। তা না হলে আমি যদি করে দেই তাহলে মনে হবে এইচএসসি পরীক্ষার সময় তুমি আমাকে খুব মিস করবা, যে ভাই অঙ্কটা আপনি থাকলে হয়তো পারতেন। ঠিক আছে, ওকে। একজন বলতে 22 পর্যন্ত পড়ান, আমি আজকে 21 পর্যন্তই পড়াই, দেখি কতটুকু সময় লাগে আর কি। হ্যাঁ, আমাদের তো অলরেডি 30 মিনিট শেষ হয়ে গেছে। আজকে টার্গেট হচ্ছে ছয়টা টাইপ। সবসময় টার্গেট সেট করে পড়বা, তাহলে ফ্লো স্টেটে পৌঁছানো সহজ হয়। তোমরা কি ফ্লো স্টেট সম্বন্ধে আইডিয়া আছে? ফ্লো স্টেট জিনিসটা কি? একটু সাইন্টিফিক ব্যাপারগুলো যদি জানা থাকে না, তাহলে পড়ালেখায় আসলে ভালো করাটা, অল্প সময়ে ভালো করাটা সহজ হয়। ফ্লো স্টেট যদি জানা না থাকে, শিখর ইউটিউব চ্যানেলে যে ফ্লো স্টেট দেখবা, যে শিখর ফ্লো স্টেট সৌরভ সাহা লিখে সার্চ দিও, হয়তো আমার একটা ভিডিও আছে, এটা দেখে নিন। হ্যাঁ, ফ্লো স্টেট, এটার নাম হচ্ছে, এটাকে বলি এই যে এইভাবে বলে আর কি। হ্যাঁ, ফ্লো স্টেট, যার যার আইডিয়া নাই। ফ্লো স্টেট মানে হচ্ছে যে অনেক সময় আছে কিছু কাজ আমরা করতে করতে এমন একটা অবস্থা হয় যে আমরা আসলে সময় জ্ঞান ভুলে যাই। মনে করি হয়তো মাত্র আধা ঘন্টা হয়েছে, কিন্তু আসলে 3-4 ঘন্টা পার হয়ে গেছে। আশেপাশে কি ঘটছে তোমার কোনো খেয়াল নাই, দিন দুনিয়া সব ভুলে গেছো, পুরো মনোযোগটা তোমার ওই সার্টেন টপিকটাতে, যে টপিকটাতে তুমি কাজ করতেছো। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ফ্লো স্টেট। আর যখন তুমি ফ্লো স্টেটে পৌঁছাবা, তখন তোমার অল্প সময়ে অনেক বেশি আউটপুট, মানে অল্প সময়ে অনেক কাজ করতে পারবে। ঠিক আছে, আর ফ্লো স্টেটে পৌঁছানোর কিছু কন্ডিশন আছে, তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে টার্গেট ফিক্স করা। সো আমরা টার্গেট ফিক্স করলাম, আমরা 6টা টাইপ পড়বো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমার ক্যাপাসিটি যতটুকু, তার থেকে একটু বেশি টার্গেট ফিক্স করা। তোমার ক্যাপাসিটির থেকে একটু বেশি, অল্প বেশি টার্গেট ফিক্স করা, খুব বেশি না। ঠিক আছে, অল্প বেশি যদি হয়, তাহলে যেটা হবে, ওইটা যদি তুমি একটু বেশি কষ্ট করো, তাহলে তুমি টার্গেটটা অ্যাচিভ করবে, এবং অ্যাচিভ করার সাথে সাথে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। টার্গেট যদি তোমার ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি হয়, তাহলে যখন তুমি টার্গেটটা যদি অ্যাচিভ করতে না পারো, তাহলে তুমি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে। ঠিক আছে, সো ক্যাপাসিটির থেকে অল্প বেশি। তো আমার ক্যাপাসিটি আসলে 5টা টাইপ, এই 20 নাম্বার টাইপ পর্যন্ত হলে সুন্দর মতো হইতো। সো আমি একটু ফ্লো স্টেট অ্যাচিভ করার জন্য একটু বাড়ায় নিলাম। ওকে, সো লেটস সি আমরা এটা ফিল আপ করতে পারি কিনা, টার্গেটটা ফুলফিল করতে পারি কিনা। সো টাইপ নাম্বার 16, সরল রেখার লম্ব আকার সমীকরণ নির্ণয়। খুব ভালো করে দেখো, এই লেখাটা পড়ার দরকার নেই, আমি বুঝাই তারপরে পড়ো।
আগে পড়ো না, খুব মনোযোগ দিয়ে। রেডি? আমি একটু কমেন্ট বন্ধ করে দিই। হ্যাঁ, কোথায় 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 কোথায়? পশ্চাৎ। ওকে, এক্স অক্ষকে এই সরল রেখাটা এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। এই সরল রেখাটা, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দু। এখন মূল বিন্দু থেকে আমি যদি এই রেখাটার উপরে একটা লম্ব আঁকি, কি করলাম, মূল বিন্দু থেকে এই রেখাটার উপরে একটা লম্ব আঁকি। মূল বিন্দু থেকে এই রেখাটার উপরে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আর তুমি যদি বলো এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। মূল বিন্দু থেকে রেখাটার উপরে একটা লম্ব আঁকলাম, এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু, এবং এই লম্ব ও সির দৈর্ঘ্য ধরলাম হচ্ছে পি। এই ও সি বিন্দুর দূরত্ব হচ্ছে পি একক। ঠিক আছে, এই লম্বটার দৈর্ঘ্য পি একক, এবং এই লম্বটা এক্স অক্ষের ডান দিকের সাথে, এক্স অক্ষের ডান দিক মানে হচ্ছে ধনাত্মক দিকের সাথে থেটা কোণ তৈরি করছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ তৈরি করছে। এখন তাহলে বলো তো ভাইয়া, এই পুরাটা কিন্তু 90 ডিগ্রি, আর এটা যেহেতু থেটা, এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, বা π/2 মাইনাস থেটা। পুরাটা π/2, এতটুকু থেটা হলে এটা হবে π/2 মাইনাস থেটা। ওকে, এখন বলো তো ভাইয়া, ও এ সি ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ কিনা? হ্যাঁ ভাইয়া, সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ সি ত্রিভুজ, ও এ সি ত্রিভুজ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা থেকে আমরা কি পাই বলতো? এই ত্রিভুজটা থেকে আমরা কি পাই একটু খুব ভালো করে খেয়াল করো। এই যে ও এ সি ত্রিভুজটা, মানে যেই সমকোণী ত্রিভুজটা আমি দেখাচ্ছি, একটু ভালো করেই দেখো। ও এ সি ত্রিভুজের এই কোণটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ। ঠিক আছে, এইটা সমকোণের বিপরীত বাহুটাকে সবসময় বলে অতিভুজ। ক্লাস 8-9 তোমরা এগুলো শিখছো, পিথাগোরাসের উপপাদ্য যখন পড়ছো। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে এইখানে কিন্তু ভাই আমাদের এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর এইটা যদি থেটা হয়, তাহলে থেটার সংলগ্ন যে অপর বাহুটা আছে এটা হচ্ছে ভূমি, আর থেটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। যেই কোণটাকে আমরা থেটা হিসেবে নিব, মানে যেই কোণটাকে আমরা কনসিডার করব, সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর সেই কোণের অতিভুজ ভিন্ন যে আরেকটা বাহু আছে, সেই বাহুটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এই যে ও এ সি ত্রিভুজে cos থেটা সমান আমি কি লিখতে পারি? cos থেটা সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ওসি, অতিভুজ হচ্ছে ও এ। ঠিক আছে, ওসি ভাগ হচ্ছে ও এ। ওকে, এখান থেকে আমি ও এর ভ্যালু কি লিখতে পারি? ও এ সমান ওসি ডিভাইডেড বাই cos থেটা। ঠিক আছে, ওসি ডিভাইডেড বাই cos থেটা। খুব ভালো করে খেয়াল করো, ওসির ভ্যালুই কিন্তু আমি পি নিছি। আমি কি বলছি? ও আর সি এর দূরত্বই হচ্ছে পি। ঠিক আছে, এই লম্ব, এই ও বিন্দু থেকে আমি যে লম্বটা আঁকছি সরলরেখার উপর, সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। তাহলে এখানে ওসির জায়গায় আমি লিখতে পারি, বা ও এ ইকুয়ালস টু পি বাই cos থেটা। ওকে, শেষ, এতটুকুই। এবার খেয়াল করো, ও বি সি ত্রিভুজ, মানে উপরের ত্রিভুজটা, ও বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। এটা যেহেতু সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু মানে ওবি বাহুটা কিন্তু ভূমি, সরি ওবি বাহুটা কিন্তু অতিভুজ। এই বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, সো এটা হচ্ছে অতিভুজ। আর এইটাকে যদি আমি অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করি, এই কোণটাকে যদি কোণ হিসেবে চিন্তা করি, তাহলে এইটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এই বাহুটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এই বাহুটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ও বি সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই?
ও বি সি, এইটা থেকে পাই কস, এইটাকে অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করতেছি, এইটা এই কোণটার মান হচ্ছে π/2 মাইনাস থেটা, π/2 মাইনাস থেটা ইকুয়ালস টু, হ্যাঁ, ভূমি ভাগ অতিভুজ, তাই না? কস থেটা মানে কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ওসি আর অতিভুজ হচ্ছে ওবি, ওসি ভাগ ওবি। এখন দেখো এই cos π/2 মাইনাস থেটা মানে কিন্তু সাইন থেটা, এটা তোমরা 9-10 এ হায়ার ম্যাথে হয়তো পড়ছো, ইকুয়ালস টু কি? ওসি, ওসির ভ্যালুই কিন্তু পি, আর এটা হচ্ছে ওবি। তাহলে ওবির ভ্যালু কি আসবে ভাইয়া? ওবির ভ্যালু আসবে পি বাই সাইন থেটা, পি বাই সাইন থেটা। ওকে, এখন বলো তো আমাকে, এই যে এবি সরলরেখাটা দেখতেছো, এবি সরলরেখাটা, এই এবি সরলরেখাটার সমীকরণ কি হবে? এবি সরলরেখাটার সমীকরণ কি হবে সেটা একটু দেখি। এবি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণটা কি হবে? x ডিভাইডেড বাই ও এ, এই লেনটা হচ্ছে ও এ, প্লাস y ডিভাইডেড বাই ও বি ইকুয়ালস টু 1, এটাই হবে এবি সরলরেখার সমীকরণ। এখন ও এর ভ্যালুটা আমি এখান থেকে বসাই দিই, বা x ডিভাইডেড বাই পি বাই কস থেটা, পি বাই কস থেটা প্লাস y ডিভাইডেড বাই ওবি, ওবির ভ্যালু হচ্ছে পি বাই সাইন থেটা, পি বাই সাইন থেটা ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1। ওকে, বা কস থেটাটা উপরে উঠে যাবে, x cos theta divided by x cos theta divided by p plus y sin theta divided by p equals to 1। উভয় পক্ষকে যদি p দিয়ে গুণ করি তাহলে এটা আসবে হচ্ছে x cos theta plus y sin theta equals to p, ঠিক আছে? সো এইটা ছিল ফর্মুলাটা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে এটা আলফা কোণ বলা আছে, হ্যাঁ, তোমাদের এখানে বলা আছে যে একটা সরল রেখার উপরে যদি মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকা হয়, সেই লম্বটার দৈর্ঘ্য যদি পি হয় এবং লম্বটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ তৈরি করে, তাহলে ফর্মুলাটা এটা। যদি আলফা কোণ তৈরি করে তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তোমাদের বইগুলোতে থেটার জায়গায় আলফা লেখা আছে, তোমাদের বইগুলোর সাথে মিল করে যদি লিখি তাহলে এটা থেটার জায়গায় আলফা লেখা আছে, বইয়ের সাথে মিল করে লিখলে π/2 এগুলো হচ্ছে সবগুলো আলফা, ঠিক আছে? এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে তোমার π/2 মাইনাস আলফা, বইয়ের সাথে মিল করে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে পি। ওকে, তাহলে এগুলো সবগুলা হয়ে যাবে, থেটাগুলা হয়ে যাবে আলফা। শুরুতে আসলে একটু খেয়াল করলে ভুলটা হইতো না। একই জিনিস, এটা এটা সবগুলা থেটা হয়ে যাবে কি আলফা। সাইন আলফা, সাইন আলফা, ঠিক আছে? থেটাগুলা কি হয়ে যাবে? থেটাগুলা হয়ে যাবে আলফা। আচ্ছা, এটা মুছে দিই তাহলে। পি বাই কজ আলফা, cos alpha, p by sin alpha, তাহলে এটা আসতেছে তোমার x cos alpha by p plus y sin alpha by p equals to 1। উভয় পক্ষকে p দিয়ে গুণ করলে x cos alpha plus y sin alpha equals to হচ্ছে p। এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন দেখো এই লাইনটা দেখো, মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, মূল বিন্দু থেকে একটা সরলরেখার উপর একটা লম্ব আঁকলাম, যে লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি, পি, এবং উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করলে, এটা এ দেখাচ্ছে, এটা আসলে আলফা হবে, উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে পি,
ঠিক আছে? এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে পি। এটা হচ্ছে ফর্মুলাটা। এখন একটা প্রয়োগ দেখো, তাহলে জিনিসটা খুব সুন্দর মতো বুঝবা। মূল বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 একক, মানে পি এর ভ্যালু 3। দেখো, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 একক, মানে পি সমান 3। উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার আলফা। আলফার ভ্যালু হচ্ছে 150। ঠিক আছে, তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে? তাহলে সরলরেখাটার সমীকরণ হবে হচ্ছে, নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে? হবে হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটা হচ্ছে ফর্মুলাটা। তুমি যদি মান বসাও, এক্স কস 150 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু পি এর ভ্যালু 3। শেষ। ক্যালকুলেটর বসাই তো আনসার চলে আসবে। আর তুমি যদি হাতে হাতে ভাঙো তাহলে অসুবিধা নেই। বা এক্স কস 150 ডিগ্রিকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 3। এখান থেকে আসো, বা এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। যারা 9, 10 হায়ার ম্যাথ পড়ছো ভালো করে জানো, যারা হায়ার ম্যাথ ছিল না এরকম যারা আসো, তারা এই টুকটাক ত্রিকোণমিতির হায়ার ম্যাথটা একটু যদি দেখে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। যে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কজ হচ্ছে নেগেটিভ, সো এটার ভ্যালু হবে হচ্ছে মাইনাস কস 30 ডিগ্রি। এটার ভ্যালু হচ্ছে মাইনাস কস 30 ডিগ্রি, তাহলে মাইনাসটা সামনে লিখলাম, মাইনাস এক্স কস 30 ডিগ্রি। আর এটার ভ্যালু হচ্ছে সাইন 30 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এটা কিন্তু 9, 10 থেকে বললাম, হ্যাঁ। ওয়াই সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এখান থেকে cos 30 ডিগ্রি ভ্যালু কত ভাইয়া? cos 30 ডিগ্রি ভ্যালু, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আর sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ ইকুয়ালস টু 3। আমরা যদি উভয় পক্ষকে -2 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে -2 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 2 কাটা, এখানে 6 আসবে। আর -2 দিয়ে যেহেতু গুণ করতেছি, এই মাইনাসটা, আচ্ছা -2 দিয়ে না গুণ করে আগে শুধু 2 দিয়ে গুণ করি। তাহলে দেখো, শুধু 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা হবে -√3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। এবার যদি আমি সবকিছুকে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটা পরের লাইন হবে √3x মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের সরলরেখাটার ইকুয়েশন। সো আমরা যদি ঠিকঠাক বুঝে থাকি, ভাইকে একটু ক্লিয়ার লিখে জানাই দিব। কিভাবে জানাবো? জানানোর সমস্যা নেই, আমি আসি। ঠিক আছে, আচ্ছা চ্যাট কি চলতেছে? আমি অফ করছিলাম, চালু হইলো কেমন? ঠিক আছে ভাইয়া, ব্রেক দেন। ইঞ্জিনিয়ার রিয়াদ, তুমি তো ইঞ্জিনিয়ার মানুষ ভাই, তোমাকে আমার ব্রেক দেওয়া লাগে? তুমি নিজেই নিজের ব্রেক নিয়ে নিবা, ঠিক আছে? ওকে, ব্রেক দেন। আহা, ব্রেক, কোনো ব্রেক নাই, নো ব্রেক। আমি এমন একটা গাড়ি যার কোনো ব্রেক নেই, তো বুঝো তাহলে কি অবস্থা। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা পড়ো, এই অঙ্কটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা অঙ্ক, খুব ভালো করে একটু পড়তে হবে। ঠিক আছে, ভাই যাদের এই জায়গা দুটো বুঝতে অসুবিধা হচ্ছে তারা এখানে ক্যালকুলেটর অ্যাপ্লাই করবে, একদম ক্যালকুলেটর নিবা। cos 150 ডিগ্রি, দেখবা cos 150 ডিগ্রি ভ্যালু আসছে -√3/2, sin 150 ডিগ্রি ভ্যালু আসতেছে হাফ। একদম ক্যালকুলেটর দিয়ে। এই লাইনটা নাই, হ্যাঁ, এই যে এই দুইটা লাইনের দরকার নেই, এই দুইটা লাইনের দরকার নেই। একদম ক্যালকুলেটর দিয়ে এখানে ডিরেক্ট এখান থেকে
তুমি এখানে চলে যাবা ক্যালকুলেটর, ঠিক আছে? 9-10-এ ভাইয়া হায়ার ম্যাথ না নিয়ে এইচএসসি তে হায়ার ম্যাথ নেওয়া এটা কিন্তু এক ধরনের ক্রাইম, ঠিক আছে? তবে এই ক্রাইম করলেও প্রায়শ্চিত্ত করার উপায় আছে। এই জিনিসগুলো যদি তুমি শিখে নাও তাহলে এটা তোমার প্রায়শ্চিত্ত। টেক্সটটা প্যারা নিতে হবে এইটা, এটা এক্সাম্পল 2 কি বলছে? আচ্ছা আমি এবার হচ্ছে কমেন্ট একটু বন্ধ করে দেব, ড্র করে দেন, ড্র করে দিব। ওকে ফাইন, ড্র তুমি করো, ড্র তুমি করো। হ্যাঁ, যে কোনো কিছুই কিন্তু ড্র করে দেখবা, তাহলে তোমার জন্য ফিল করাটা সহজ হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই, ও এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর কি বলছে যে উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে দেখো আমাদের সরলরেখাটা এরকম, সরলরেখাটা ধরো এরকম, ঠিক আছে? এরকম। তো এই সরলরেখাটা, সরলরেখাটা মূল বিন্দু থেকে সরলরেখার উপরে একটা লম্ব আঁকলাম, মূল বিন্দু থেকে সরলরেখার উপরে একটা লম্ব আঁকলাম। এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 3 একক, এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 একক। আর এই লম্বটা এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকটার সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করছে। এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে? কি বলছে? ওকে, এই অধ্যায় শুধুই সমীকরণের ম্যাথ ইঞ্জিনিয়ার, তোমাকে ব্রেক, ঠিক আছে? এই অধ্যায়টা পুরোটা শেষ করো, ওয়েট করো, ধৈর্য ধরো, ধৈর্যশীলতা একটু বাড়াইতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, এই যে বলছে ভাই আজকে ছাত্র এত কম কেন, এটাই তো নিয়ম। শুরুতে যত স্টুডেন্ট উৎসাহ নিয়ে ক্লাস করে কিছুদিন পরে উৎসাহটা ভেঙে যায়, ঠিক আছে? আর একটা বিষয় আছে যে অনেকে আছে যারা হচ্ছে শিখর ক্লাস টাইম অনুসারে ক্লাস করে না, নিজের টাইম অনুসারে ক্লাস করে। কিরকম? যে তারা হয়তো এই সময়টাতে হয়তো ঘুমাচ্ছে বা অন্য কিছু করতেছে, ভোরবেলা উঠবে, মধ্যরাতে উঠবে, উঠে এই ক্লাসটা রেকর্ডেড দেখে নেবে। সবাই যে লাইভ করবে তা না, কেউ কেউ আবার রেকর্ডেডও করে। যেভাবেই করো, লাইভ করো, রেকর্ডেড করো, কনসেন্ট্রেশন ফুল দিচ্ছ কিনা এটা হচ্ছে ম্যাটার করে। এটা দেখো, মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী একটা রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু হতে রেখাটার উপর অঙ্কিত লম্ব ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। করলে রেখাটার সমীকরণ বের করো। এতটুকু দরকার নেই, এতটুকু বাদ, এটা পরে বলবো। তুমি জাস্ট এটুকু বাদ দাও। ছবিটা আঁকতে পারবা খাতায়? ছবিটা যদি আঁকতে বলি আঁকতে পারবা? অথবা মনে মনে যদি আঁকতে পারো তাহলেও হবে। মনে মনে আঁকতে পারবা? এটুকু পরে মনে মনে ছবিটা আঁকতে পারবা? মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী একটা রেখা, ছবিটা আঁকতে হবে, এটা মাস্ট। খেয়াল করো কি বলছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা হচ্ছে আমার সরল রেখাটা, ঠিক আছে? সরল রেখাটা, এই সরল রেখাটার উপরে আমি মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। এই লম্বটা, এই লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে উপরের দিক, ঋণাত্মক দিক মানে নিচের দিক, এই দিকটার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, 60 ডিগ্রি কোণ তৈরি করছে। যদি এখানে বলা উচিত ছিল যে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ, এটা কি ঘড়ির কাঁটার বিপরীতে নাকি নাকি ঘড়ির কাঁটার দিকে? ঘড়ির কাঁটার দিকে হলে তো এই দিকে হইতো, হ্যাঁ এরকম হয়তো, এইদিকে 60 ডিগ্রি কোণ হতো, দুই রকমই হইতে পারে। সেখানে আসলে বলা উচিত ছিল যে ঘড়ির কাঁটার বিপরীতে বা ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ। ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ, দুইটা ধনাত্মক, অথবা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ঘড়ির কাঁটার বিপরীত হলে এটা ঠিক আছে, আর ঘড়ির কাঁটার দিকে হলে এই দিকে হইতো, ঠিক আছে? সো এরকম যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু অঙ্কটা দুই ভাবে হয়, একটা হচ্ছে এইরকম চিত্র আর একটা হচ্ছে এইভাবে এঁকে এরকম চিত্র আর কি। হ্যাঁ, আমি একটা চিত্র দিয়ে করতেছি অঙ্কটা।
এটা বইয়ের ম্যাথ, বইয়ে আসলে একটা চিত্র দিয়ে করা আছে, মানে আমার মতে এটা দুইটা আনসার হবে, দুইটা ফিগার হবে, দুইটা অঙ্ক হবে, ডাবল অঙ্ক হবে আর কি। ঠিক আছে, ওকে। কি বলছে যে এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক বা 5 একক দূরবর্তী, মানে এইটুকুই হচ্ছে 5 একক, এটা ইনডিরেক্টলি বলা আছে। আর এটা হচ্ছে 60 ডিগ্রি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি আছে। এই কোণটা কত? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টোটাল কোণটা যদি আলফা হয়, তাহলে আলফা সমান কত? 60 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, 60 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, এটা হচ্ছে আলফার ভ্যালু। এটার ভ্যালুই হচ্ছে তোমার 150 ডিগ্রি। আলফার ভ্যালু 150 ডিগ্রি, আর পি এর ভ্যালু 5, পি এর ভ্যালু 5। তাহলে আমার সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণ হবে হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে পি, বা এক্স কস 150 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 5। ঠিক আছে, বা কজ 150 ডিগ্রির ভ্যালু যে বের করছিলাম -√3/2, একবারেই লিখি তাহলে -√3x/2 প্লাস x/2 ইকুয়ালস টু 5। ঠিক আছে, এই 5 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এটাকে লেখা যায় -√3x/10 প্লাস x/10 ইকুয়ালস টু 1। এখন যদি -√3টাকে নিচে লেখা যায় চাইলে, কিন্তু x ডিভাইডেড বাই 10/√3 মাইনাস এই √3টাকে নিচে লেখা যায় একই জিনিস, প্লাস x/10 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণটা। ঠিক আছে, তাহলে এটা দেখো নেগেটিভ, এটা পজিটিভ, এর ভ্যালু নেগেটিভ, বির ভ্যালু পজিটিভ। খেয়াল করে দেখো, দেখো চিত্রের সাথে মিলায় দেখো মিলতেছে কিনা, চিত্রের সাথে মিলায় দেখো তো মিলতেছে কিনা। এটা হচ্ছে তোমার -10/√3। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থানাঙ্ক -10/√3, 0, আর এটা হচ্ছে 10। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,10। ঠিক আছে, ওকে। এখন আসো সরলরেখাটার সমীকরণ এইটা। হ্যাঁ, এ বিন্দু, মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী একটা রেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তার মানে এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে তোমার বি বিন্দু। মূল বিন্দু হতে রেখাটার উপর অঙ্কিত লম্ব অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলে রেখাটার সমীকরণ বের করতে হবে। রেখাটার সমীকরণ এইটা, এটা হচ্ছে একটা আনসার, এইটা একটা আনসার। কারণ এখানে আরেকটা প্রশ্ন ছিল, মনে আছে? আর একটা প্রশ্ন ছিল যে, হ্যাঁ এইটা দেখো কি বলছে, সি বিন্দুর স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? এখন তুমি খেয়াল করো যে সি বিন্দু আরেকটা র্যান্ডম বিন্দু। ঠিক আছে, সি বিন্দু একটা র্যান্ডম বিন্দু যেটা স্থানাঙ্ক হচ্ছে -1, -2। ঠিক আছে, এ একটা বিন্দু যে বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে এইটা -10/√3, 0। বি একটা বিন্দু যেটা স্থানাঙ্ক 0,10। এখন এই তিনটা বিন্দু স্থানাঙ্ক জানো, তুমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি বের করতে পারবা নাকি আমাকে লাগবে? পারবা নাকি আমার লাগবে, আমার হেল্প লাগবে? কমেন্টে জানাও, কমেন্ট অপশন রিজিউম করে দিছি। স্বামী মন্ডল বলছে পারবো, রিশাতুল বলছে পারবো, আহনাব বলছে পারবো। ওকে ফাইন, তো এটা ওয়াই হবে, এইখানে ওয়াই হবে ভাইয়া। ঠিক আছে, পারবো না, যারা পারবো না তাদেরকে বলবো যে আমাদের লেকচার নাম্বার কত দেখতে হবে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় কিন্তু টাইপ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। দেখো
আমার এখানে লেখাই আছে। আমার হচ্ছে ত্রিভুজ টাইপ নাম্বার 6 খুব ভালো করে দেখতে হবে, টাইপ নাম্বার 6। আবার 9, 10-এও কিন্তু তোমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ ছিল, সো হোপফুলি তোমরা 9, 10-এও ক্ষেত্রফল নির্ণয় শিখে আসছো, ঠিক আছে? সো টাইপ নাম্বার 6 দেখবা, তাহলেই পারবা। তিনটা বিন্দু স্থানাঙ্ক যা জানি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে হাফ ইন্টু x1y2 প্লাস x2y, যে ক্রস ফায়ার মেথড লিখে ক্ষেত্রফল বের করে ফেলবা, শেষ। চিত্রটা প্রথম চতুর্ভাগে হইলো না কেন? প্রথম চতুর্ভাগে হইতে পারতো ভাইয়া, এখানে তাহলে একটু লিখতে হবে। আমি যে বললাম যে এখানে আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ তৈরি করে। যদি ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ তো, তাহলে এইটা এই দিকে হইতো, তাহলে এই চিত্রটা প্রথম চতুর্ভাগে হইতো, ঠিক আছে? সেক্ষেত্রে আলফার ভ্যালুটা ডিফারেন্ট হইতো, সেক্ষেত্রে আলফার ভ্যালু হইতো 30 ডিগ্রি। খুবই, যদি অঙ্কটা প্রশ্নটা খুব বুঝে করে থাকো তাহলে খুবই কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে অঙ্কটা, এটা আনসার তাহলে এইভাবে লেখা যায়, দুইটা আনসার হয় অ্যাকচুয়ালি। আমি প্রথমেই বলছি এখানে যে ঘড়ির কাঁটার বিপরীতে 60, ওয়াই অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ তৈরি করলে আনসার এটা। তাহলে আমি একটু লিখে দেই, ওয়াই অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ তৈরি করলে, 60 ডিগ্রি কোণ তৈরি করলে আলফার ভ্যালু 150 ডিগ্রি, আলফার ভ্যালু 150 ডিগ্রি, ঠিক আছে? আর যদি এরকম হইতো যে ভাই ওয়াই অক্ষের সাথে ঘড়ির কাঁটার দিকে কোণ তৈরি করছে, তাহলে কিন্তু, তাহলে তোমরা একটু এটা কইরো, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই তাহলে, যে ঘড়ির কাঁটার দিকে যদি করতো তাহলে কি হইতো, হ্যাঁ, যে দেখো ঘড়ির কাঁটার দিকে যদি হইতো, ঘড়ির কাঁটার বিপরীতে না হয়ে ঘড়ির কাঁটার দিকে যদি 60 ডিগ্রি কোণ তৈরি করতো, তাহলে আলফার ভ্যালু কি হতো? তখন চিত্রটা অবশ্যই এটা হইতো না, এটা চিত্রটা তখন মুছে দিই। তখন চিত্রটা কেমন হয়তো দেখাই দিচ্ছি। ঘড়ির কাঁটার দিকে যদি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে, তোমাদের বইয়ে কিন্তু একটা আনসার দেওয়া, কিন্তু আসলে এটার আনসার দুইটা হবে। দেখো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। এখন এটা হচ্ছে আমাদের সরলরেখাটা, এই সরলরেখার উপরে লম্ব আঁকলাম। এই লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যদি 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই কোণটা কিন্তু আলফা। তাহলে আলফা সমান হবে কত? আলফা সমান, ও সরি, কি হইল, এটা এই হয়ে গেল কেন? আচ্ছা, আরেকবার আঁকি। আরেকবার আঁকতেছি। ধরো এই যে আমার সরল রেখাটা, ঠিক আছে? এখন আমি মূল বিন্দু থেকে রেখাটার উপরে একটা লম্ব আঁকলাম, যেই লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে উপরের দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু ভাই আলফা। তাহলে আলফার ভ্যালু কি হবে? আলফার ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি। এখন তাহলে সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তার মানে এক্স কস 30 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু পি। পি এর ভ্যালু 5 একক। বলো বুঝছি কিনা, বাকিটা পারবো কিনা? লিখে নিতে হবে, ওয়াই অক্ষের সাথে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ তৈরি করলে আলফার ভ্যালু 30 ডিগ্রি। এখন না এইভাবে অঙ্কটা হবে, ঠিক আছে?
নুসাইবা মনে হয় আমার ক্লাসে নতুন, ও মনে হয় প্রত্যেক ক্লাসেই নতুন থাকে। নুসাইবাকে বলবো ভাইয়া তুমি নিশ্চয়ই আমার ক্লাসে আগের একটা ক্লাসে ছিলা, আমি জানি ওই ক্লাসে তুমি নতুন ছিলা। সো আসলে ডিনারের জন্য ব্রেক না, আমার ফুল ক্লাস ধরে তুমি ডিনার করতে পারো, ঠিক আছে? তুমি আমার ক্লাস জুড়ে ডিনার করো, কোনো অসুবিধা নেই। আমি ক্লাস নোট তুলতে না করি, কিন্তু ক্লাস টাইমে ডিনার করতে খাওয়া দাওয়া করতে না করি না। এটা সম্বন্ধে একটা দীর্ঘায়িত লেকচার আমি গত ক্লাসে দিছি, মনোযোগ দিয়ে ক্লাস করো নাই জেনে খুবই কষ্ট লাগে, ঠিক আছে? আমি এক্সপেক্ট করব তোমার কমেন্ট গুলা একটু আমাকে ক্লাসটা কন্টিনিউ করতে ইন্সপায়ার করবে, ঠিক আছে? আসলে আমাদের টিচাররা আমরা যখন পড়াই আমাদের তো মোটিভেশনের দরকার হয়, এই ধরনের কমেন্ট আসলে খুবই ডিসহার্টেনিং, ঠিক আছে? গত ক্লাসে কিন্তু আমি বলছি, অনেকবার বলছি, আমার ক্লাসে ভাই অফলাইনে স্টুডেন্টদেরকে আমি খাইতে দিতাম যে খাও তুমি, ঠিক আছে? আর তুমি তো অনলাইনে, তুমি খাচ্ছ না কেন? খাও, অসুবিধা নেই। ওকে, বাকিটা করবা তাহলে, হ্যাঁ এটা বাকিটা করবা। এবারে হোমওয়ার্কের একটু স্ক্রিনশট নিয়ে নাও, হোমওয়ার্কের একটু স্ক্রিনশট নিয়ে নাও। একটু হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নাও, আমি বোর্ডটা ছেড়ে দিলাম। স্ক্রিনশট না হইলে ভাগে একটু এসএস ডান লিখে দিও, হ্যাঁ? তোমরা অনেকেই ভাবতেছো যে ভাই তোমাদের অনেকগুলা ক্লাস জমে গেছে, এখন কি করবা? তো আসলে এটা নিয়ে আজকে একটা বক্তৃতা দেওয়ার চেষ্টা করব ক্লাসের শেষের দিকে, ঠিক আছে? এখনই বলে দিই, সেটা হচ্ছে ভাই ক্লাস যতটুকু জমছে তত জমছেই। তোমার যেটা করতে হবে ভাই, যেই জমে থাকা ক্লাসগুলো আগে করতে হবে, তারপরে একটু ফাস্ট করতে হবে। প্রতিদিন হয়তো তুমি 2টা লাইভ করতেছো, সেই জায়গায় তোমার 3টা জমে থাকা ক্লাস করো বা 4টা জমে থাকা ক্লাস করো, একটু একটু করে আগাচ্ছ। আর শুক্র শনিবারে কলেজ বন্ধ থাকতেছে, যেই দিন বন্ধ থাকবে সেদিন আরো কিছু ক্লাস করতে পারতেছো। সো প্রথমে কি কি ক্লাস জমে আছে তার একটা নোট, তার একটা লিস্ট তৈরি করে ফেলো, হ্যান্ড রিটেন। হ্যাঁ, খাতায় লিখে ফেলো যে এই লেকচার গুলো আমার জমে আছে, জমে থাকা ক্লাসগুলো আগে করো। হ্যাঁ, সরাসরি তুমি যদি সরলরেখা 7 নাম্বার ক্লাসে আসো, এই ক্লাসটা তোমার জন্য ইফেক্টিভ হবে না, দিস ক্লাস ইজ নট ফর ইউ। তুমি আগে 6টা ক্লাস জমে থাকা করো, প্রয়োজনে আরো 7 নাম্বার 8 নাম্বারও করো, 9 নাম্বারে যে তুমি সিং করো, লাইভের সাথে সিং করো। তোমার টার্গেট তো, তুমি তো 8 নাম্বার লেকচারটাই সরাসরি আমাকে ধরতে পারবে না। জমে থাকা 6টা করে তারপরে 7 নাম্বার লেকচারটা করে 8 নাম্বারে লেকচার তো 2 দিন পরেই হবে, সো আমাকে ধরতে পারবে না। আমি ততদিন আরো 2টা লেকচার আগায় যাবো। তুমি যেটা করবে, তোমার টার্গেট হোক তাহলে 9 নাম্বার লেকচারটাতে যাতে ভাইয়াকে ধরতে পারি, একসাথে ভাইয়ার সাথে লাইভ ক্লাসটা করতে পারি। সো এই জন্য তোমাকে যেটা করতে হবে, 9 নাম্বার ক্লাসটা বা 10 নাম্বার ক্লাসটা আসার আগেই তোমার প্রথম 9টা লেকচার খুব দ্রুত শেষ করে ফেলতে হবে সিরিয়ালি। আসো, এটা টাইপ নাম্বার 17, 2টা সমীকরণ দ্বারা একটা সরলরেখা নির্দেশ করার শর্ত, ঠিক আছে? টাইপ নাম্বার 17, 2টা সমীকরণ দ্বারা একটা সরলরেখা নির্দেশ করার শর্ত। এটা খুবই ইজি একটা টাইপ হবে, খুব ভালো করে একটু দেখো। এটা একটা সরলরেখার সমীকরণ, এক্স এর সহগ a1, ওয়াই এর সহগ b1 আর কনস্ট্যান্টটা হচ্ছে c1। এটা আরেকটা সমীকরণ, 2টা সমীকরণ। এই সমীকরণ দুটো যদি একই সরলরেখাই মিন করে, একই সরলরেখা, দুইটাই একই সরলরেখা, তাহলে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এক্স এর সহগ 2টার ভাগফল, ওয়াই এর সহগ 2টার ভাগফল আর কনস্ট্যান্ট 2টার ভাগফল সমান। আমি একটু উদাহরণের সাহায্যে দেখাই। মনে করো যে এইটা একটা সরলরেখা, 3x প্লাস 6y প্লাস ধরো যে 7y প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা সরলরেখা। আবার একইভাবে 6x প্লাস 14y প্লাস 8, এটা আরেকটা সরলরেখা। কিন্তু বেসিকলি তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, এক্স এর সহগ 2টার অনুপাত 3/6, ওয়াই এর সহগ 2টার অনুপাত 7/14 আর কনস্ট্যান্ট 2টার অনুপাত 4/8, এই 3টা ভ্যালু সমান। তার মানে এই 2টা সরলরেখা আসলে একই সরলরেখা। এটা একটা সরলরেখা, তারপরে হচ্ছে এইটা একই সরলরেখা, আলাদা কোনো সরলরেখা না, একই সরলরেখা। 2টা সরলরেখা যদি একই সরলরেখা হয়, তাহলে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর কনস্ট্যান্টের অনুপাত সমান হবে। 2টা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে এই জিনিসটা সমান। 2টা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর কনস্ট্যান্টের অনুপাত সমান হয়, ঠিক আছে?
রাতুল বলছে আমার ক্লাস জমে নাই কিন্তু নোট করছি না, আমার কি করা উচিত? ভাইয়া নোট করতেছো না, কিছুদিন পরেই বুঝে যাবা নোট না করার কারণে তোমার রিভিশন দিতে কতটা প্যারা হচ্ছে। ঠিক আছে? ইন্টার লাইফটায় তোমার আসলে এই পড়া এত বড় সরলরেখা, এটা তোমার 9 এর ফার্স্ট টার্মের ফার্স্ট টার্ম না, তোমার হয়তো 9 এর প্রথম 2টা টার্মের সিলেবাসও এত বড় ছিল না, ম্যাথ সিলেবাস, যেটা সরলরেখা চ্যাপ্টার একাই এতটা বড়। সো পরবর্তীতে রিভিশন দিতে কি পরিমাণ প্যারা খাবা নিজেই বুঝবা। তোমার ইচ্ছা, আমি তো বলছি নোট করো নোট করো, এটাই করা উচিত। তারপরে তুমি যদি না করো তোমার ইচ্ছা। আসো এটা দেখো কি বলছে এক্সাম্পল 1, সেটা হচ্ছে এইটা একটা সরলরেখা আর এইটা একটা সরলরেখা, মানে এইটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, দুইটা ভিন্ন সমীকরণ, কিন্তু দুইটা ভিন্ন সমীকরণ একই সরলরেখা নির্দেশ করতেছে। এই দুইটা আসলে একই সরলরেখার সমীকরণ, তাহলে আমাদেরকে এটা দেখাইতে হবে। ঠিক আছে? সো আমি একটু লিখি, এই সমীকরণটাকে লিখতে পারি এইভাবে, ax প্লাস by, সিটাকে আগে নিয়ে গেলাম, বাম দিকে নিয়ে গেলাম, এটাকে লিখতে পারি x cos আলফা প্লাস y sin আলফা, পিটাকে বাম দিকে নিয়ে গেলাম ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণ দুইটা যদি একই সরলরেখা মিন করে, এই দুইটা সমীকরণ একই সরলরেখা মিন করলে কি হবে? সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করলে সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করলে কি হবে? এক্স এর সহগের অনুপাত হচ্ছে এ, এখানে এক্স এর সহগ হচ্ছে এ আর এখানে এক্স এর সহগ হচ্ছে cos আলফা, এ বাই cos আলফা ইকুয়ালস টু, এখানে ওয়াই এর সহগ হচ্ছে বি আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে সাইন আলফা, তাহলে বি বাই সাইন আলফা, আর কনস্ট্যান্ট এটা হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে মাইনাস পি, মাইনাস সি ভাগ মাইনাস পি, তো মাইনাসে মাইনাসে আসলে কাটা যাবে, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সি বাই পি এইটা হবে, এত হবে, তাই না? এখন প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত নিয়ে আমরা কি পাই? প্রথম আর তৃতীয় অনুপাত নিয়ে কি পাই? প্রথম ও তৃতীয় অনুপাত থেকে পাই, ঠিক আছে? প্রথম আর তৃতীয় অনুপাত থেকে পাই a বাই cos আলফা ইকুয়ালস টু c বাই p, a বাই cos আলফা ইকুয়ালস টু c বাই p। এখান থেকে আমরা লিখতে পারি cos আলফা ইকুয়ালস টু ap ডিভাইডেড বাই c, ঠিক আছে? আবার দ্বিতীয় আর তৃতীয় অনুপাত থেকে কি পাই? দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে পাই, কি পাই? b বাই সাইন আলফা ইকুয়ালস টু c বাই p, b বাই সাইন আলফা ইকুয়ালস টু c বাই p, বা এখান থেকে লেখা যায় যে সাইন আলফা ইকুয়ালস টু বিপি বাই সি, ঠিক আছে? এখন আসো, আমরা কি জানি? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি, ঠিক আছে? তাহলে এবার আমরা সাইন আলফার ভ্যালু বিপি বাই সি, যেহেতু স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস কস আলফার ভ্যালু হচ্ছে এপি বাই সি, তাহলে কস স্কোয়ার আলফা হচ্ছে এ স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে? বা এখান থেকে দেখো পি স্কোয়ার বাই সি কমন নেওয়া যায়, পি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে?
ওকে, বি কি কমন নিলাম আমি? আচ্ছা, কমনটা ভুল নিছি। পি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন যায়। পি স্কোয়ার বাই সি স্কোয়ার, পি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন নিলে এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখান থেকে আমরা পাই যে পি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ারটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে পি ইকুয়ালস টু কি হবে? অতএব পি ইকুয়ালস টু প্লাস মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওকে, পি এর ভ্যালু এটা। শেষ, প্রমাণ হয়ে গেল। দেখাইতে বলছিল, দেখাই দিলাম। নুসাইবা জামান, দেখো তো বুঝছো কিনা। অনেক খিদা লাগছে না? দেখো বুঝছে কিনা। ওকে, অর্ণব বলছে আর 5 দিনের মধ্যে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করো। অনলাইন ক্লাস মানে কি? লাইভ ক্লাসে, তাই না? লাইভ ক্লাস মনে হয় বুঝাইতে চাইছো, তাই না? আমরা অনেকেই দেখো এসএসসি থেকে এসএসসি পাস করে জিপিএ 5 পেয়ে অথবা কেউ কেউ না পেয়ে এইচএসসি তে উঠছি। বা জিপিএ 5 পাইছো যারা, তাদের মধ্যে একটা অংশ আছো যাদের শরীরটা, যাদের দেহটা এইচএসসি তে উঠছে, মনটা এখনো স্কুল লেভেলেই পড়ে আছে। এই জন্য মাঝখানে মাঝখানে বলবো ভাই ব্রেক দেন, ভাই এটা দেন, ভাই ওটা দেন, ভাই আর কয়টা টাইপ পড়াবেন, এই চ্যাপ্টারে কয়টা আর ক্লাস হবে, ভাই কখন ছুটি হবে। এগুলো হচ্ছে স্কুল মেন্টালিটি। কলেজে উঠছি, এখন একটু ম্যাচিউর মেন্টালিটি না হলে কিন্তু ভাইয়া তোমার পক্ষে কলেজে এ প্লাস পাওয়া অনেক টাফ। হ্যাঁ, এইচএসসি তে এ প্লাস পাওয়া অনেক টাফ। আর আমার সাথে একজন আমার ব্যাচমেট, আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, এসএসসি তে গোল্ডেন, এইচএসসি তে গোল্ডেন, কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় না। ইভেন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাশই করতে পারে। গত বছর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বেশ কিছু ডিপার্টমেন্টে সিট ফাঁকা ছিল। সিট ফাঁকা কেন থাকে? কারণ একটা মানে কোয়ালিফাই করার জন্য যে মিনিমাম পাস মার্কটা পাওয়া দরকার, সেই পাস মার্কটাই তুলতে পারে না। আমরা জানি, এতদিন জানতাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসলে অনেক কম্পিটিটিভ, অনেক কম্পিটিশন হয়, সারা বাংলাদেশের লোকজন এখানে পরীক্ষা দেয়। সো এখানে অনেক কম্পিটিশন। কিন্তু গত বছর আমি দেখলাম এখানে কোনো কম্পিটিশনই নেই, সিটই ফাঁকা থাকে। বুঝো অবস্থা। সো আমাদের লেভেলটা আসলে কোথায় নামতেছে। সো দেখো, তুমি ধরো বুয়েটে পড়বা, বুয়েটে সিট আছে ধরো 1300 সামথিং, 1309টা প্রবাবলি। তো 1309 জন বাংলাদেশ থেকে প্রায় এইচএসসি পরীক্ষা দিবে 2.5-3 লাখ স্টুডেন্ট, এদের না আরো বেশি, 4 লাখের মতো স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিবে। তো এর মধ্য থেকে এ প্লাস পাবে ধরো যে 1.5 লাখ বা 1 লাখ। এর মধ্য থেকে 1500 জন বুয়েটে আসবে। হ্যাঁ, 1309টাকে আমি রাউন্ড ফিগার করে বললাম, কারণ অনেকে তো আবার বুয়েটে চান্স পাবে কিন্তু বুয়েটে পড়বে না, এরকমও আছে। হ্যাঁ, বাইরে চলে যাবে বা ঢাকা ইউনিভার্সিটির কোনো পিওর সাবজেক্টে পড়বে, জেনেটিক্সে পড়বে, ফার্মাসিতে পড়বে, যার যেখানে প্যাশন, তাই না? সো এই যে 1500-র মধ্যে আসতে গেলে, এটা কি সবার কাজ না। সো যারা শুরু থেকেই ম্যাচিউরড, তাদের জন্য এই গেমটা আসলে। সো আমরা যদি একটু বিগার পার্সপেক্টিভে চিন্তা করি যে এইচএসসির পর আসলে কি হবে। এইচএসসি পরীক্ষা দিলাম, কালকে এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করে ফেললাম, অথবা মনে করো গতকালকে এইচএসসি পরীক্ষা তোমার শেষ, খুব ভালো দিছো, এখন কি করবা? সো এইচএসসি পরীক্ষায় ভালো দেওয়ার পরেও, হ্যাঁ, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাসই করতে পারে না, এরকম স্টুডেন্ট আমার ব্যাচমেট ছিল, আমার ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড। ঠিক আছে, ওকে। রাইসুল বলছে ভাই এক্সামে টপ করার টিপস দেন। রাইসুলকে বলবো আমার টিপস একটাই, সেটা হচ্ছে নিজের স্ট্র্যাটেজি নিজে সেট করবা, নিজের জন্য নিজেকে টিপস দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে ভালো করার স্ট্র্যাটেজি। তোমার মতো বয়সে আমি আমি একটা প্রাইভেট পড়াইতাম, আমি একটা প্রাইভেট পড়াইতাম, বাসায় জানতো না, চুপচাপ পড়ে আসতাম। এবং আমার ওই যে বলছি, আমার কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপার একসাথে, আবার বাইরে স্যাররা পড়াইতো, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। সো এই আবার আমার কলেজে রেগুলার প্রেজেন্ট থাকতে হতো। অ্যাটেন্ডেন্স একটা সার্টেন লেভেলে না থাকলে এইচএসসি পরীক্ষায় দিতে দিত না। এরকম একজন আমাদের আগের ব্যাচে একজনকে, 2 ব্যাচ আগে একজনকে এরকম এইচএসসি পরীক্ষা দিতে দেয়নি। সো এতটা স্ট্রিক্ট আমার কলেজের রুলস ছিল। যারা হচ্ছে, আচ্ছা যাই হোক। সো আমি কিন্তু এই সিচুয়েশনে থেকেও নিজের মতো করে আমার স্ট্র্যাটেজি সাজাইছি। ঠিক আছে, নিজের মতো করে স্ট্র্যাটেজি সাজাও। যারা ভালো করে, টপ করে, তারা আসলে মানে খুব ইয়েতে না পড়লে, খুব
আটকায় না গেলে টিপস একটু কমই নেয়, নিজের মতো করে টিপস সাজায় নেয়। ভাই আমার জন্য বেস্ট টাইম কোনটা, তুমি যে টাইমে পড়তে কমফোর্টেবল তোমার জন্য ওইটাই বেস্ট টাইম পড়ার, ঠিক আছে? ওকে, একজন মানুষ নিজে নিজেকে সবচেয়ে বেশি জানে। হ্যাঁ, আমি আমার চেয়ে ভালো আমাকে কেউ জানে না, একইভাবে তোমার চেয়ে ভালো তোমাকে কেউ জানে না। সো তোমার জন্য আসলে ইফেক্টিভ কোনটা এটা তোমাকেই বের করতে হবে, বুঝছো? এটা হচ্ছে আমার মেইন টিপস, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইন টিপস যে তোমার জন্য ভালো আসলে কোনটা তোমাকেই বের করতে হবে, কারণ তোমার চেয়ে ভালো তোমাকে কেউ জানে না। টাইপ নাম্বার 18, দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয়। দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয়, ধরো যে এই দুইটা সরলরেখা দুইটা ছেদবিন্দু বের করতে হবে, ঠিক আছে? তো দুইটা সরলরেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে হবে। তো এটা বের করা অনেক সহজ, এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, হাতে যদি করি তাহলে প্রথম সরলরেখার সমীকরণ, দেখো প্রথম সরলরেখার সমীকরণ কি আছে, 4x মাইনাস থ্রাইস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। আর দ্বিতীয় রেখার সমীকরণ এটা, এই দুইটা থেকে বজ্রগুণ করে প্রতিস্থাপন করে অপনয়ন করে অনেকভাবেই তুমি ছেদবিন্দু বের করতে পারো। তো আমি একভাবে করি, দেখো এখান থেকে আমি 4x মাইনাস 5 ইকুয়ালস টু 3y লিখতে পারি। এখান থেকে আমি y ইকুয়ালস টু লিখতে পারি, যে 1/3 4x মাইনাস 5, ঠিক আছে? এটা হচ্ছে y এর ভ্যালু। এখন y এর ভ্যালুটা আমি দ্বিতীয় সরলরেখার ইকুয়েশনে বসাবো। এখন দ্বিতীয় সরলরেখার সমীকরণে এখানে লিখি, দ্বিতীয় সরলরেখার সমীকরণে y ইকুয়ালস টু 1/3 4x মাইনাস 5 বসিয়ে পাই। দ্বিতীয় সরলরেখার সমীকরণে এটা বসিয়ে পাই। হ্যাঁ, তো দ্বিতীয় সরলরেখার সমীকরণে y এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, তাহলে এটা কি হবে, থ্রাইস এক্স মাইনাস 4 y, y এর জায়গায় বসাবো 1/3 4x মাইনাস 5 মাইনাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা এখন বাকিটা তো পার বাই ভাই, তাই না? তারপর একটু দেখাই দিলাম আর কি। 4 4 16 বাই 3x মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 বাই 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? 4 5 20 বাই 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দেখো এটা যদি বিয়োগ করি তাহলে কি লিখতে পারি, যে 3 9x মাইনাস 16x, এটা হচ্ছে 9x মাইনাস 16x 9x মাইনাস 16x, আর এটা হচ্ছে তোমার প্লাস 3 20 মাইনাস 6, তাহলে এখান থেকে আসতেছে মাইনাস 7x বাই 3, ঠিক আছে? আর এটা আসতেছে 14 বাই 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি এক পাশে নিয়ে যাই, বা 7x বাই 3 ইকুয়ালস টু 14 বাই 3, দুই পাশ থেকে 3 কাটা, 7x ইকুয়ালস টু 14 বা x ইকুয়ালস টু 2, x এর ভ্যালু 2, x এর ভ্যালু যদি 2 হয় এটা এখানে বসায় দাও, তাহলে y সমান হবে 1/3 4 ইন্টু 2 মাইনাস 5, 4 2 8 বিয়োগ 5, 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, 3 3 কাটলে 1, অতএব নির্ণেয় ছেদবিন্দু, এটা আসলে একদমই সহজ অঙ্ক, এটা ইন্টারের অঙ্কই না, কিন্তু অনেক অঙ্ক করতে এটা লাগে 2,1, এই কনসেপ্টে অনেকে জানি না, যার কারণে আসলে অনেক অঙ্ক করতে যে আটকায় যায়। ছেদবিন্দুটা হচ্ছে 2,1, মানে ঠিক আছে কিনা
এটা বোঝার জন্য যে কোনো একটা ইকুয়েশনে এক্স এর জায়গায় 2 ওয়াই এর জায়গায় 1 বসায় দেখো সিদ্ধ হয়েছে কিনা। এক্স এর জায়গায় 2 বসে 3 × 6, ওয়াই এর জায়গায় 1 বসে -4 মানে +2 -2 = 0। ঠিক আছে, তার মানে এই দুইটা সরল রেখা, যে দুইটা বিন্দুতে ছেদ করছে আমি দেখাই। এটা একটা রেখা আর এইটা একটা রেখা, দুইটা বিন্দুতে ছেদ করছে। যে একটা বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,1, এটার স্থানাঙ্ক 2,1। ওকে, এই টাইপের ম্যাথ তো হ্যাঁ নুসাইবার এই কমেন্টটা ভালো লাগছে যে এই টাইপের ম্যাথ এসএসসি তে করছি। হ্যাঁ ভাই, এটা এসএসসি ম্যাথ, ইন্টারে করানো উচিত না, তারপরেও করাইলাম কেন, যে এই এই কনসেপ্টটা অন্যান্য বড় ম্যাথ করতে যে লাগে এই কারণে আসলে এখানে করাই রাখলাম। ঠিক আছে, একজন বলতেছে ভাই ভুল হয়েছে, ভুল গেছে। আচ্ছা, ভুল গেলে ভুল গেছে, তুমি ঠিক করে নি। ইঞ্জিনিয়ার রিয়াদ বারবার ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে। হ্যাঁ, কোথাও কি ভুল হয়েছে? এখানে বসায় দেখি 4 × 2 = 8 -3 -5, না কোনো ভুল হয়নি। রিয়াদ, তোমার ইঞ্জিনিয়ারিং ভুল হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমি আবার ব্যাক ক্যালকুলেশন করে দেখছি ওই বিন্দুটা দিয়ে এটা স্যাটিসফাই হয় কিনা, দুইটাই স্যাটিসফাই হবে, এটাও হবে এটাও হবে। ঠিক আছে, সো ইঞ্জিনিয়ার রিয়াদ একটু ভালো করে ক্যালকুলেশন করতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু তোমার বানানো ব্রিজটা, যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ার হও, তোমার ডিজাইন করা ব্রিজটা মানুষের মাথার উপর ভেঙে পড়বে। শুধু মানুষের মাথার উপর পড়বে তা না, ওই ব্রিজের উপরে যত গাড়ি ঘোড়া ছিল আর গাড়ি ঘোড়ার ভিতরে যে মানুষজন ছিল সবাই মিলে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, সো ক্যালকুলেশন, ইঞ্জিনিয়ারের ক্যালকুলেশন একটু এদিক ওদিক হলে কিন্তু অনেক বেশি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডাক্তার ভুল করলে একটা মানুষ মারা যায়, কিন্তু ইঞ্জিনিয়ার ভুল করলে কিন্তু হাজার হাজার মানুষ মারা যেতে পারে, লাখ লাখ মানুষও মারা যেতে পারে। ঠিক আছে, সো ইঞ্জিনিয়ারের ভুল করার কোনো সুযোগ নেই। ওকে, টাইপ নাম্বার 19, তিনটা সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটা সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। হ্যাঁ, তিনটা সরল রেখা, খুব ভালো করে খেয়াল করো যে তিনটা সরল রেখার সমীকরণ, এই তিনটা হচ্ছে তিনটা সরল রেখার সমীকরণ। এটা মনে করো 1 নম্বর রেখাটা, এটা মনে করো 2 নম্বর রেখাটা, আর এটা মনে করো 3 নম্বর রেখাটা। এই তিনটা সরল রেখা দেখো একটা বিন্দু দিয়ে পাস করছে, তিনটা সরল রেখা একটা বিন্দু দিয়ে পাস করছে। তিনটা সরলরেখার ছেদ বিন্দু বা তিনটা সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে, তার মানে তিনটা সরলরেখা সমান বিন্দুগামী, সমবিন্দুগামী। তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত, মানে তিনটা সরলরেখা একই বিন্দুতে ছেদ করার শর্ত। শর্তটা কি? এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর কনস্ট্যান্ট গুলা নিয়ে যে নির্ণায়কটা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই নির্ণায়কটার ভ্যালু 0 হবে। তো তোমরা হোপফুলি নির্ণায়ক শুরু করছো, প্যারালাল পড়ানো হচ্ছে শিখতে। অনেকেই বলছিলা ভাইয়া একই সাথে একটা চ্যাপ্টার হলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, একটা চ্যাপ্টার হলেও ভালো হয়, দুইটা চ্যাপ্টার হলেও ভালো হয়, কোনোটাতে অসুবিধা নেই। ঠিক আছে, অল্প অল্প করে আগাচ্ছ, সমস্যা কি, একটু একটু করে আগাচ্ছ। দেখো নির্ণায়কের কনসেপ্ট এখন লাগতেছে। ধরো এই অঙ্কটা কি বলছে, যে এই রেখাটা, তিনটা রেখা সমবিন্দু হইলে এর ভ্যালু কত। দেখো এই রেখাটাকে আমরা লিখতে পারি এইভাবে, x - y + 1 = 0। এই রেখাটা লিখতে পারি 2x - y + 2 = 0। আর এইটাকে লিখতে পারি ax - y + 3 = 0। খুব ভালো করে দেখো, x - y + 1 = 0, 2x + 2 - y, ax - y + 3 = 0। এই তিনটা রেখা যদি, রেখা তিনটা সমবিন্দু হইলে, রেখা তিনটি সমবিন্দু হইলে একটা নির্ণায়ক যেটা 0 হবে, একটা নির্ণায়ক যেটা 0 হবে। ঠিক আছে, এখন নির্ণায়কটা কি? 1 - 1 1, x এর সহগ 1, y এর সহগ -1 আর কনস্ট্যান্ট হচ্ছে 1। 1 - 1 1, x এর সহগ 2, y এর সহগ -1, কনস্ট্যান্ট হচ্ছে 2। ঠিক আছে, x এর সহগে কনস্ট্যান্ট -1, এটা হচ্ছে 3। এখন এই নির্ণায়কটা সমাধান করলেই তোমরা এর ভ্যালু পেয়ে যাবা। এখন এই নির্ণায়কটা সমাধান কিভাবে, এটা আমি পড়াবো না, পারবা কে কে? পারবা কে কে? পারবা কে কে? ঠিক আছে,
ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস ভালো মতো করবা, তাহলে এই নির্ণায়কগুলো একদম সহজ। ঠিক আছে, তোমাদের অনেকের সিলেবাসে বিন্যাস সমাবেশ আছে না? যাদের বিন্যাস সমাবেশ আছে তাদেরকে বলবো যে HSC 26 ব্যাচে আমি বিন্যাস সমাবেশের যে ক্লাসটা নিয়েছি, টোটাল 8টা ক্লাস। ঠিক আছে, টোটাল 8টা ক্লাস, 5টা ক্লাসে আমি HSC সিলেবাস শেষ করছি। একটা হচ্ছে MCQ ক্লাস, আর একটা হচ্ছে CQ ক্লাস, আর একটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। টোটাল হচ্ছে 8টা ক্লাস। এই 8টা ক্লাস যদি তুমি বিন্যাস সমাবেশে খুব ভালো করে করো, তাহলে তোমার অ্যাডমিশন কোচিং এ যখন যাবা, বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য যদি তুমি প্রিপারেশন নাও, তোমার নতুন করে কোনো কিছু শেখার নেই। আমি 8টা ক্লাসে যা পড়াইছি ওটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার HSC পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন তো হবেই হবে, ডিউর প্রিপারেশনও ফুল হবে। বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশনই তোমার 100% হয়ে যাবে। ঠিক আছে, সো যার কারো যদি কলেজে থাকে প্রথম সাময়িকীতে, তাহলে হচ্ছে ম্যাট্রিক্স বিন্যাস সমাবেশটা খুব ভালো করে ওইখান থেকে করে নিতে পারবা, কিন্তু হ্যাঁ আর্কাইভ ক্লাস থেকে করে নিতে পারবা। ওকে, কেউ কি শুরু করছো আর্কাইভ থেকে ক্লাস করা? একটু হোমওয়ার্ক নিয়ে নিও, স্ক্রিনশট না হলে SS ডান লিখে দিও ভাই। ভাই আপনি কলেজে কেমন রেজাল্ট করতেন? আমি ফার্স্ট পেপারে বেশ ভালো করতাম, সেকেন্ড পেপারে মোটামুটি ভালো করতাম, খুব ভালো না, মোটামুটি ভালো, টেনে টুনে ভালো, বা মোটামুটি মোটামুটি আর কি, খুব খারাপ না খুব ভালো না। ফার্স্ট ইয়ারে পরের দিকে যে ভালো করতাম। আমার কলেজের টেস্ট পরীক্ষা, আমার কলেজ হচ্ছে এমন একটা কলেজ যেই কলেজ থেকে বুয়েটের সাফল্যের হার 100%। যারা যতজন পরীক্ষা দিছে সবাই বুয়েটে চান্স পেয়েছে আমাদের কাছে। বাংলাদেশের কোনো কলেজেই মনে হয় এতটা সাফল্যের হার নাই, NDC-তেও নেই, নর্থ ডেমে নেই, হলিক্রসে নেই, ভিকারুনিসে নেই। ভাই আপনি কোন কলেজে পড়তেন যেখান থেকে এত সাফল্য 100/100? বা আমার সময় আমার ব্যাচ থেকে, আমার কলেজে আমার ব্যাচ থেকে বুয়েটে ভর্তি পরীক্ষা দিছে একজন, চান্সও পাইছে একজন, সেটা আমি। সো সাফল্যের হার 100/100। ঠিক আছে, ওকে। টাইপ নাম্বার 20, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে। দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, কনসেপ্টটা একটু সহজ, ভালো করে দেখলে 5 মিনিটেই শেষ হয়ে যাবে এই কনসেপ্টটা। ঠিক আছে, দেখো দুইটা সরলরেখা, এইটা হচ্ছে একটা সরলরেখা, এইটা হচ্ছে আরেকটা সরলরেখা। এই দুইটা সরলরেখা, মনে করো দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এই ছেদ বিন্দু দিয়ে যায় অপর একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। এই যে অপর একটা সরলরেখা যেটা হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যায়, এটার সমীকরণ বের করতে হবে, এই সাদা কালারের রেখাটার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এত এত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী আরেকটা সরলরেখার সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে যে কোনো একটা সরলরেখার সমীকরণের বাম পাশ, দেখো এটা কিন্তু প্রথম সরলরেখার সমীকরণের বাম পক্ষ, ডান পক্ষ অবশ্যই 0 হইতে হবে, ডান পক্ষ অবশ্যই অবশ্যই 0 হইতে হবে। এটা হচ্ছে প্রথম রেখার সমীকরণের বাম পাশ, আর এটা হচ্ছে দ্বিতীয় রেখার সমীকরণের বাম পক্ষ, আর তার সাথে একটা কনস্ট্যান্ট কে গুণন আছে, ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে এইভাবেও লেখা যায়, তুমি চাইলে এটাকে আগে লিখতে পারতা, অথবা দেখো আমি এইভাবে লিখি, অথবা এটাকে আরেকভাবে লেখা যায়, অর এই যে দ্বিতীয় রেখার সমীকরণের বাম পক্ষ প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু প্রথম রেখার সমীকরণের বাম পক্ষ ইকুয়ালস টু 0। এটা দিয়ে করলেও হবে, এটা দিয়েও করলেও হবে। এইভাবে করলে কে এর একটা মান আসবে, এইভাবে করলে কে এর আরেকটা ডিফারেন্ট মান আসবে। মান ডিফারেন্ট হইলেও তুমি যখন কে এর ভ্যালু বসায় সিম্পলিফাই করবা, আলটিমেট রেজাল্টটা একই হবে, সেম হবে। সো কে এর যে কোনো মানের জন্যই, কে এর অসংখ্য মান হতে পারে, কে এর যে কোনো মানের জন্যই এই রেখাটা এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাবেই যাবে। আমি একটা উদাহরণ দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। এক্স অক্ষের সমান্তরাল এবং এত এত রেখাদ্বয়ের সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো, মানে এই রেখাটা আর এই রেখাটা যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দু দিয়ে যায় এমন একটা রেখা যেটা এক্স অক্ষের সমান্তরাল, সেই রেখার সমীকরণ বের করো। ঠিক আছে, ভালো করে দেখো, এত আর এত রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ প্রদত্ত রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী বা সমবিন্দু, এখানে সমবিন্দু আছে, আমি সমবিন্দু কথাটাও লিখতে পারি অথবা ছেদ বিন্দুগামীও লিখতে পারি, একই জিনিস।
ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? প্রথম রেখার বাম পক্ষ, ডান পাশ কিন্তু 0 হইতে হবে। 4x প্লাস থ্রাইস y মাইনাস 6 প্লাস কনস্ট্যান্ট ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি দেখো কি লিখি, 4x প্লাস থ্রাইস y মাইনাস 6 কে দিয়ে যদি গুণ করি kx মাইনাস 2ky মাইনাস 7k ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার x যুক্ত পদ 4x আর kx, আমি যদি x টাকে কমন নিই এটাকে এভাবে লিখতে পারি 4 প্লাস k ইন্টু x, y যুক্ত পদ থ্রাইস y আর মাইনাস 2ky, y টাকে কমন নিলে আমি লিখতে পারি 3 মাইনাস 2k ইন্টু y, কনস্ট্যান্ট মাইনাস 6 মাইনাস 7k, মাইনাস 6 মাইনাস 7k ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখাটা। এখন নির্ণয় সরলরেখাটার কিন্তু দুইটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু হবে, ছেদবিন্দু দিয়ে যাবে, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রেখাটা x অক্ষের সমান্তরাল হবে। এখন x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পড়াইছিলাম, কার কার মনে আছে? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমি কিন্তু ভাই তোমাদেরকে পড়াইছি। কি কি পড়াইছি একটু লিখে দাও তো। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পড়াইছিলাম, কি পড়াইছিলাম? সমীকরণটা কি আসলে একটু লিখে দিবা কমেন্ট সেকশনে। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মনে আছে? y ইকুয়ালস টু b, y ইকুয়ালস টু a বা y ইকুয়ালস টু k বা y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মানে x অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশনে x যুক্ত কোনো পদই থাকে না। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে x যুক্ত কোনো পদই থাকে না, একটু লিখে রাখতে পারো যে দেখো এই যে x অক্ষের সমান্তরাল রেখা না, এটা y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি একটা সাইড নোট লিখে দিই, একটু মনে রাখো, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে x যুক্ত কোনো পদই থাকবে না, x যুক্ত কোনো পদই থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে x যুক্ত কোনো পদই থাকবে না, তাহলে এই রেখাটা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে x এর সহগটা হবে 0। ঠিক আছে, রেখাটি x অক্ষের সমান্তরাল হলে x অক্ষের সমান্তরাল হলে x এর সহগ 4 প্লাস k ইকুয়ালস টু 0 হবে, বা k সমান -4 হবে। ঠিক আছে, k সমান -4 হবে। তাহলে আমরা এবার লিখবো অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ k এর ভ্যালু -4, এটা এখানে বসাই দিব। ঠিক আছে, k এর ভ্যালু -4 বসালে এটা 0 ইন্টু x মানে 0, এটা কিছুই থাকবে না। k এর ভ্যালু -4 বসাবো 3 - 8, দেখো k এর ভ্যালু -4 বসালে এটা কি হবে 3 - 2 ইন্টু -4 মানে 4 দুগুণ 8, মাইনাস মাইনাস প্লাস হবে 11k হবে। দেখো 11k, k এর ভ্যালু কি বসাচ্ছি -4, হ্যাঁ k এর ভ্যালু -4 বসাচ্ছি, k এর জায়গায় -4, তাহলে +8 11y হবে। 11y, k এর ভ্যালু -4 মানে 4 × 7 = 28, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, +28 - 6 মানে হচ্ছে 22, +22 = 0। এটাই 11 দিয়ে যদি ভাগ করি y + 2 = 0, এটাই হচ্ছে আনসার। দেখো এই রেখাটা কিন্তু x অক্ষের সমান্তরাল রেখা, x যুক্ত কোনো পদ নাই, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা, এটাই আনসার। কারা কারা বুঝছি?
কারা কারা বুঝতে পারছি ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? বুঝতেছি। 3 নাম্বার লাইনটা বুঝতে পারিনি। 1 2 3 3 নাম্বার লাইনটা হচ্ছে 4x আর kx দুইটাকে একসাথে লিখছি। 4x প্লাস k, x টাকে কমন নিয়ে লিখছি। 3y আর মাইনাস 2ky পুরাটাকে একসাথে লিখছি। y টাকে কমন নিয়ে 3y মাইনাস 2ky, y টাকে কমন নিয়েছি 3 মাইনাস 2k মাইনাস 6 মাইনাস 7k, ঠিক আছে? মিথিলা বলছে এক্স অক্ষের কোনো পদ নাই কেন? ভাই এক্স অক্ষের পদ নাই না, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে এক্স যুক্ত কোনো পদই থাকবে না। এই যে দেখাইছিলাম, এটা তো আগের দিনই দেখাইছিলাম, দুইটা লেকচার আগে, 4 নাম্বার লেকচার না 5 নাম্বার লেকচারে দেখাইছিলাম যে হচ্ছে যে কোনো একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে রেখাটার ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কেন ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় এটা একদম ব্যাখ্যা সহ ক্লিয়ার করে ছবি এঁকে এঁকে দেখাইছিলাম, ঠিক আছে? দেখো তো এই অঙ্কটা পারবা কিনা। এক্সাম্পল 2, ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। এটা পারবা কিনা? নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে? দেখো এটা পারবা কিনা, এটা বের করতে পারবা কি পারবা নাকি আমি করে দিব? বলো। পারবা না? দেখো দুইটার ডান পাশ কিন্তু অবশ্যই 0 হইতে হবে, হ্যাঁ? x মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই, এটা তো কোনো কনস্ট্যান্ট নাই, ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন দেখো, বা x মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস টোয়াইস কে এক্স প্লাস থ্রাইস কে ওয়াই ইকুয়ালস টু 0, বা এই যে x আর 2কে এক্স একসাথে লিখি, হ্যাঁ? তারপরে হচ্ছে থ্রাইস কে ওয়াই আর মাইনাস ওয়াই একসাথে রাখলাম, এটা হচ্ছে 1, ঠিক আছে? এইবার দেখো এই প্রথম দুইটা থেকে x কমন নিতে পারো, তাহলে হবে 1 প্লাস টোয়াইস কে ইন্টু এক্স। এবার এই দুইটা থেকে তুমি y কমন নিতে পারো, তাহলে হবে থ্রাইস কে মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা আগেরটাতে আমি এই লাইনটা স্কিপ করছিলাম, একবার এখান থেকে এটা লিখছিলাম, ঠিক আছে? এখন y অক্ষের সমান্তরাল হবে একইভাবে, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে y এর সহগ 0 হবে, ঠিক আছে? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে y যুক্ত কোনো পদই থাকবে না, ঠিক আছে? তাহলে y অক্ষের সমান্তরাল রেখা হইলে এটা হবে কি, এই ভ্যালুটা 0 হবে, y এর সহগটা 0 হবে। রেখাটি y অক্ষের সমান্তরাল হলে y এর সহগ ইকুয়ালস টু 0 বা k ইকুয়ালস টু 1/3 হবে, ঠিক আছে? ওকে, এখন k এর ভ্যালু 1/3 এখানে বসাই দিবা, এখানে বসাই দিলেই রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? অতএব সরল রেখাটা সমীকরণ k এর ভ্যালু 1/3 বসায় দাও, 1 প্লাস 2 ইন্টু 1/3, 1 প্লাস 2 ইন্টু 1/3 ইন্টু এক্স, এখানে যদি 1/3 বসাতে এটা 0 হবে, প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাই। এখন ক্যালকুলেট করো, 3 প্লাস 2 মানে 5, x প্লাস 1 ইকুয়ালস টু 0, 3 দিয়ে যদি গুণ করো 5x প্লাস 3 ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে y অক্ষের সমান্তরাল নির্ণেয় সরল রেখা, ঠিক আছে? ওকে, তাহলে একটা হোমওয়ার্ক নিয়ে নাও, হোমওয়ার্কটা না হলে আমাকে একটু এসএস ডান লিখে দিও। একজন বলছো কি একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছো, মন ভালো করার মতো একটা প্রশ্ন করছো,
সেটা হচ্ছে কে করছো, ঠিক আছে। কে করছো, এই যে সিয়াম করছো, হ্যাঁ সিয়াম, সিয়াম মল্লিক ভাইয়া, এই অঙ্কটা যদি ওই দুইটা সমীকরণের ছেদ বিন্দু বের করে তারপর যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ বের করতাম তাহলে কি হবে? হ্যাঁ ভাইয়া অবশ্যই হবে, খুব ভালো, খুব ভালো একটা কনসেপ্ট বলছো। দেখো সিয়াম মল্লিক তোমাদের সাথেই পড়ে, হ্যাঁ এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট। সে কি বলছে জানো, যে আমরা যদি এই দুইটা সমীকরণ সমাধান করে ছেদ বিন্দু বের করি, যেমনটা আগের টাইপে করলাম, এই যে এই টাইপটাতে করলাম না, ছেদ বিন্দু বের করলাম, কোনটাতে, এর আগেরটাতে, এই যে এইখানে সমাধান করে এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করছিলাম সমাধান করে, তো এইভাবে সমাধান করে ধরো ছেদ বিন্দুটা বের করলাম, ঠিক আছে। আমরা একটা কাজ করলাম যে এটা সমাধান করলাম, সমাধান করে ছেদ বিন্দুটা বের করলাম। ছেদ বিন্দুটা বের করার পর আমি এক্স অক্ষের সমান্তরাল রেখা যেটা ওই ছেদ বিন্দু দিয়ে যায়, এইভাবে ওই রেখাটা সমীকরণ আসলে কি হবে, এইভাবে করলেও হবে, তোমার কাছে যেটা সহজ লাগে। তবে ওইটাও সহজ, এইটাও সহজ, দুইটা কনসেপ্টই জানা থাকলো। প্রশ্নটা খুবই ভালো ছিল। আরেকজন আসো মুসলিম মিয়া, সে বলছে ভাই আপনি ওই যে ওদের কমেন্টই পড়েন, আমারটা পড়েন না। তোমাকে ভাইয়া বলবো যে কোশ্চেন যদি ভালো হয়, খুব সুন্দর কোশ্চেন হয়, তাহলে ভাই তোমাকে আমি খুঁজে নিব। ওই যে হচ্ছে যার কমেন্ট এখন পড়লাম, হ্যাঁ ওর কমেন্টটা আমার অনেক স্ক্রল করে মানে দেখছি, জাস্ট মানে এক লাইন চোখে পড়ছে, পুরাটা পড়ে নেই, মনে হলো কোশ্চেনটা অনেক ভালো, বাট এর মধ্যে এটা অনেক উপরে চলে গেছে, এত এত কমেন্ট। সবার কমেন্ট পড়ি না ভাই, পড়া সম্ভব না। আমি ক্লাসটা না কন্টিনিউ না পড়াও, কিচ্ছু না পড়াও যদি কমেন্ট পড়ি, তারপরে কমেন্ট পড়ে শেষ করতে পারবো না, ঠিক আছে। তো এই ধরনের অযৌক্তিক অভিমান না করে সুন্দর একটা কোশ্চেন করো ভাইয়া, প্রয়োজনে আমি তোমার বাসায় যেয়ে তোমাকে খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে। ওই যে বললাম আমাদের শরীরটা কলেজে উঠে গেছে, কিন্তু মনটা এখনো স্কুলেই আছে, কারো কারো একদম প্রাইমারি স্কুলে আছে। সো 20টা টাইপ পড়া হয়ে গেল, 21 নাম্বার টাইপ পড়বা নাকি আজকে থাকবে, দেখি কে কি বলে। ঠিক আছে, 20টা টাইপ পড়া হয়ে গেল, 21 নাম্বার টাইপ পড়বা না থাকবে, দেখি কে কে পড়বে। আমার খুব ভাল লাগছে যে পড়বো আসছে, পড়বো না আসছে, তবে সম্ভবত পড়বো বেশি আসতেছে, পড়বো বেশি আসতেছে, আবার পড়বো না আসতেছে, ঠিক আছে। সো আমরা 20টা টাইপ পড়ে ফেলছি, 20টা টাইপ পড়ে ফেলছি, আর বাকি থাকলো 10টা টাইপ, ঠিক আছে। আজকে আমরা এই 20টা পড়ছি। আচ্ছা থাক, তাহলে আজকে 20 পর্যন্তই থাক, আজকে 20 পর্যন্তই থাক, এর পরের দিন, কারণ এই টাইপটা 21 নাম্বার টাইপটা একটু খুবই কনসেপচুয়াল, এবং এটা শেষ করতে অনেক একটু টাইম লাগবে, এটা শেষ করতে না হলেও 40 মিনিটস টাইম লাগবে, অ্যারাউন্ড 40 মিনিটস টাইম লাগবে, ঠিক আছে। সো আজকে থাক, আর 40 মিনিটস পড়লে অনেকের জন্য অনেক টর্চার হয়ে যাবে, ঠিক আছে। আজকে থাক, সমস্যা নেই, আমরা সময়ের মধ্যে শেষ করে ফেলবো, আমরা টাইমলি শেষ করে ফেলবো, অসুবিধা হবে না, ঠিক আছে। আজকের ক্লাস কে কেমন বুঝছো আমাকে একটু জানাই দাও। ক্লাস তো নিয়ে যাচ্ছি, কতটুকু বুঝতেছো আমাকে একটু বলো। ওভারঅল যা যা পড়াইছি, 20টা টাইপ তো পড়লা, 30টা টাইপের মধ্যে 20টা টাইপ পড়ছো, মানে সরল লেখা চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু পড়ে ফেলছো। সরল লেখা চ্যাপ্টারে কিন্তু 30টা টাইপের মধ্যে তুমি 20টা টাইপই পড়ছো, তাই না? তাহলে কিন্তু অনেক কিছুই পড়ছো, 2/3 কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো কেমন লাগতেছে সরল লেখা চ্যাপ্টারটা? ঠিক আছে, আমি বলছি টাইপ 22 পর্যন্ত পড়ান ভাই, 20টাই থাক, 21 নাম্বার টাইপটা শেষ করতে আমার ধরলে ওটা 40 মিনিটসের মতো টাইম লাগবে। সো আজকে আর না করি, হ্যাঁ অলরেডি তো তোমার 1 ঘন্টা কত, 30 যোগ 20, 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে কিন্তু ক্লাস, ঠিক আছে। আর না নি, আজকে এই পর্যন্তই থাকবে। ওকে,
এই ক্লাসটা তোমরা যে করতেছো, ক্লাস শেষে কিন্তু অবশ্যই তোমরা আবার নোট খাতা তৈরি করবা, এবং নোট খাতা তৈরি কারা কারা করছো, কেমন করছো, এটা কিন্তু আমি দেখবো। হ্যাঁ, সবগুলা লেকচার শেষ হওয়ার পরে তোমাদের নোট খাতা সাবমিশনের একটা চ্যালেঞ্জ দিব। সো তখন দেখবো যে তোমরা কে কে নোট খাতা তৈরি করছো এবং কারটা কত সুন্দর হয়েছে। খুব যত্ন নিয়ে নোট খাতা বানাবো, সময় লাগবে। মনে হবে ভাই অনেক সময় লাগতেছে, এই সময়টা না দিয়ে অন্য একটা সাবজেক্ট পড়লে হয়তো আগায় যেতাম। ভাই এটা ভুল কথা। তুমি সময় দাও, সময় দাও, ভালোভাবে পড়ো যাতে করে পরবর্তীতে টাইম সেভ হয়। ঠিক আছে, আমরা এখন পড়বো, পরবর্তীতে যাতে টাইম সেভ হয় সেই কথা চিন্তা করে, ফিউচারের কথা চিন্তা করো। সো নোট খাতায় সময় দাও, এটা তোমার জন্যই কাজে দিবে। সরল লেখা নোট করো, ম্যাট্রিক্স নির্ণয় নোট করো, প্রত্যেকটা চ্যাপ্টার যখন যা পড়তেছো নোট করো, সুন্দর করে নোট করো। ওকে, আর আমি তো এমন ভাবেই পড়াই, এমন ভাবে টাইপ ওয়াইজ পড়াই, এবং এইচডব্লিউ গুলো আমার টাইপ ওয়াইজ, সো নোট করা কিন্তু তোমার জন্য ইজি। এবং আমার স্লাইডটাই যদি তুমি ভালো করে পড়ো, তাহলেও কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন মোটামুটি ওকে হয়ে যায়। ঠিক আছে, কারণ আমার স্লাইডের ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে বোর্ডে আসা ম্যাথ। ওকে ফাইন। এই ব্যক্তিকে চিনো? স্ক্রিনে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট, ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, তোমরা অনেকেই আসো হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর শক্তি হারায় ফেলো, হেরে যেয়ে জয়ের ইচ্ছা হারায় ফেলো, তাদের জন্য আজকের এই গল্পটা। আব্রাহাম লিঙ্কন আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্টের মধ্যে একজন। হ্যাঁ, আমেরিকার ইতিহাসের বেস্ট প্রেসিডেন্টের মধ্যে এই ব্যক্তিটার নাম সবার প্রথমে আসে। তো এই ব্যক্তিটার ইতিহাসটা, হ্যাঁ, আমৃত্যু ইতিহাসটা হচ্ছে ব্যর্থতার। তার গল্পটাই হচ্ছে ব্যর্থতার। এই লোকটা একসময় ব্যবসা করার চেষ্টা করছে, ফেল করছে। এই লোকটা একটা মেয়ের সাথে কে ভালোবাসতো, তার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগেই মেয়েটা মারা যায়। এই লোকটা প্রায় 23টা ইলেকশনে ফেল করছে, পাশ করতে পারেনি। সে অনেকবার সিনেটর হওয়ার চেষ্টা করছে, কংগ্রেসে ইলেকশন করছে, স্পিকার হওয়ার জন্য ইলেকশন করছে, সব জায়গাতেই পরাজিত হয়েছে। সবশেষ এই লোকটা রিপাবলিকান দলের হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়। 1860 সালের ইলেকশনে আব্রাহাম লিঙ্কন জয়ী হয় রিপাবলিকান দলের হয়ে। রিপাবলিকান দলের মোটো ছিল যে দাস প্রথা বিলোপ করা। আর এই আব্রাহাম লিঙ্কন যখন 1860 সালে ইলেকশনে বিজয়ী হয়ে 1861 সালে যখন ক্ষমতায় আসেন, তখন তিনি শুরুতেই দাস প্রথা সারা আমেরিকাতে নিষিদ্ধ ঘোষণা করেন। তার এই ঘোষণার জেরে পুরো আমেরিকা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে দক্ষিণাঞ্চল, যারা চাইতো দাস প্রথা বহাল থাকুক, কারণ দাস প্রথা বহাল থাকলে অনেক মানুষ সুবিধা পাইতো, যেহেতু কৃতদাসদের তারা নিজেদের সার্ভেন্টের মতো ইউজ করতো, তাদের হেল্পটা পাইতো, আর অর্থ সংকট হলে বেচা বিক্রিও করতে পারতো। সো দক্ষিণাঞ্চলের লোকজন চায় নাই আসলে যে দাস প্রথা বিলোপ হোক, আর সেক্ষেত্রে তারা আলাদা দেশই গঠন করতে চাইছিল। পুরো আমেরিকাকে একত্রিত রাখার জন্য তখন আব্রাহাম লিঙ্কনের ভূমিকা ছিল অসামান্য। এবং আব্রাহাম লিঙ্কনের ওই সময় তখন একটা গৃহযুদ্ধ হয়, উত্তরাঞ্চল ভার্সেস দক্ষিণাঞ্চল। ঠিক আছে, এবং এই 4 বছর ব্যাপী চলা এই যুদ্ধে শেষমেশ হচ্ছে উত্তরাঞ্চলে জয়ী হয়, মানে পুরো আমেরিকা ইউনাইটেড থাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বহাল থাকে। এবং এই যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর, হ্যাঁ, 1865 সালের 14ই এপ্রিল এই আব্রাহাম লিঙ্কন এক থিয়েটারে যায়, ওয়াশিংটন ডিসির এক থিয়েটারে যায় হচ্ছে নাটক দেখতে। এবং এই নাটক চলাকালীন অবস্থায় নাটকেরই একজন অভিনেতা, যিনি ওই দক্ষিণপন্থী ছিলেন, যিনি ওই কৃতদাস প্রথা বহাল রাখতে চাইছিলেন, নাটকেরই এক অভিনেতা আব্রাহাম লিঙ্কনকে গুলি করেন। আব্রাহাম লিঙ্কন হসপিটালে ভর্তি হন এবং ঠিক পরদিন সকাল 15 এপ্রিল 1865 সাল মৃত্যুবরণ করেন। তো তার জীবন খুব অল্প সময়ের হইলেও, খুব অল্প না একেবারে, তার কিন্তু এই যে দাস প্রথা নিষিদ্ধ করে যাওয়া, দাস প্রথাটাকে বিলুপ্ত করে যাওয়ার পিছনে তার কিন্তু একটা অসামান্য অবদান এবং খুবই সাহসী অবদান। আর এই লোকটার ইতিহাস বললাম যে পুরাটাই ব্যর্থতার ইতিহাস। কিন্তু আব্রাহাম লিঙ্কন সবসময় বিশ্বাস করতেন যে আই এম এ স্লো ওয়াকার বাট আই নেভার ওয়াক ব্যাক। আমি হইতে পারে যে আমি একটু স্লো মুভ করি, কিন্তু আমি কখনোই পিছনের দিকে ফিরে তাকাই না, পিছনের দিকে হাঁটি না। হ্যাঁ, আমরাও কিন্তু অনেক নিজেদের জীবনের সাথে এই লাইনটা কিন্তু রিলেট করতে পারি। লাইনটা কি? লাইনটা হচ্ছে আই এম এ স্লো ওয়াকার বাট আই নেভার ওয়াক ব্যাক। ঠিক আছে, আমাদের লাইফের সাথে কিভাবে রিলেট করতে পারি দেখো, যে আমরা এখন অনেকেই ভাবতেছি যে ভাইয়া অনেকগুলো ক্লাস হয়তো মিস হয়ে গেছে, পড়া অত দ্রুত আগাইতে পারতেছি না। যা কিছুই হোক না কেন, তুমি একটু একটু করে আগাও, একটু একটু করে আগাইলেই দেখবা একটা সময় পরে, 6 মাস পরে, 10 মাস পরে, ফার্স্ট ইয়ার শেষে দেখবা তোমার অনেক পড়া কাভার হয়ে গেছে।
সো একটু একটু করে আগাও, পিছায় পড়ো না, ঠিক আছে? একেবারেই না হাঁটার থেকে একটু একটু করে আগাইতে থাকো, এটা তোমার জন্য পজিটিভ সাইন বয়ে আনবে, ঠিক আছে? সো ইউ মে বি এ স্লো ওয়াকার, বাট ইউ শুড নেভার ওয়াক ব্যাক। কখনোই উল্টা রাস্তায় হাঁটার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে ভাইয়া, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই হোমওয়ার্কগুলো ভালো করে করে আইসো। আর এই 7টা লেকচারে যা যা পড়াইছি খুব সুন্দরভাবে দেখে এসো, যাতে করে পরবর্তী লেকচারগুলার তোমার জন্য আরো বেশি সহজ লাগে, ঠিক আছে? যখন যে লেকচারটা পড়াচ্ছি ওই লেকচারের সাথে রিলেট করে, হ্যাঁ, যে ম্যাথগুলো আমি দিচ্ছি হোমওয়ার্কগুলো, ওগুলো ভালো করে করবা, এবং যেই ম্যাথগুলো আমি ক্লাসে করে দিই ওগুলোও করবা, ঠিক আছে? ওগুলো যে করতে হবে না তা না। আর অবশ্যই নোট খাতায় নোট করে ফেলবা, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, ভালো থাকো, টাটা, গুড নাইট।